তো আজকে হচ্ছে 17ই মার্চ 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 25তম ক্লাস এবং দণ্ডবিধির প্রথম ক্লাস। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি দণ্ডবিধি 1860। এবং আপনারা জানেন যে এই দ্য পেনাল কোড 1860 বা দণ্ডবিধি থেকে আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় 20টা প্রশ্ন থাকে বা 20 মার্ক থাকে। তো ইতিমধ্যে আমরা ফৌজদারি কার্যবিধি শেষ করেছি, আজকে আমরা দণ্ডবিধি শুরু করব। এবং আপনি দণ্ডবিধি হচ্ছে আপনার যতগুলা বার কাউন্সিলের যতগুলা সাবজেক্ট আছে, তো এর মধ্যে দণ্ডবিধিতে আপনি কম পরিশ্রমে আপনি এখান থেকে 16, 17, 18 পর্যন্ত তোলা সম্ভব। তো আমাদের 16, 17, 18-র প্রয়োজন নাই। আমরা মোটামুটি যারা সবচেয়ে ভালো পারি 15 পেলেই খুশি, 15 পেলেই খুশি। আর যারা একটু কম টম পারেন তারা আমরা এখানে মোটামুটি যা পড়বো এটা পড়লেই 12, 13 অনায়াসে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই আর কি। অনেকের কাছে দণ্ডবিধির সাজা জটিল লাগে, বাট আপনি যদি একটু রেগুলার পড়েন, আপনি যদি একটু রেগুলার আমরা যদি একটু পড়াশোনা করি, তাহলে এটা আসলে সোজা হয়ে যাবে। তাহলে আমরা আজকে যেটা শুরু করতে যাচ্ছি, দেখেন প্রথমেই আসি যে প্রিলিমিনারি ডিসকাশন, যেটা যে আমাদের সেই চিরাচরিত একটা প্রশ্ন যে আইনটা কি সাবস্ট্যান্টিভ ল নাকি প্রসিডিউরাল ল। এটা প্রতিটা সাবজেক্টের শুরুতেই বলি, তো আজকে খুব সংক্ষেপে বলতেছি যে যে আইনে মামলা করার বিভিন্ন পদ্ধতি আলোচনা করছে সেটাকে বলে পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অবজেক্টিভ ল। এতদিন ধরে আমরা পদ্ধতিগত আইন বা ফৌজদারি কার্যবিধি পড়েছি। আর আজকে আমরা যেটা পড়বো দণ্ডবিধি। দণ্ডবিধিতে শুধুমাত্র সংজ্ঞা, অপরাধের সংজ্ঞা এবং অপরাধের শাস্তি আলোচনা করা হয়েছে। অর্থাৎ যে আইনে শুধু অপরাধের সংজ্ঞা বা শাস্তি বা কোনো প্রতিকার নিয়ে আলোচনা করেছে, কিন্তু ওই অপরাধ কার্যকর করার মানে অপরাধের শাস্তি নিশ্চিত করার জন্য বা ওই প্রতিকার পাওয়ার জন্য কোন পদ্ধতিতে মামলাটা হবে, কোন পদ্ধতিতে বিচারটা হবে, এইগুলো ওই আইনে বলা নাই। এই আইনে বলা আছে শুধু শাস্তি কি, প্রতিকার কি। তো এটারে বলে আপনার কি সাবস্ট্যান্টিভ ল। আমাদের দণ্ডবিধি হচ্ছে একটা কি আইন, সাবস্ট্যান্টিভ ল। কারণ এখানে আমার বিভিন্ন অপরাধের সংজ্ঞা আছে, শাস্তি আছে। উদাহরণস্বরূপ বলি, খুনের সংজ্ঞা আছে, খুনের শাস্তি আছে, কিন্তু খুনের মামলা কোথায় করব, কিভাবে করব, কিভাবে বিচার হবে, এটা দণ্ডবিধিতে নাই। তো এটা আছে ফৌজদারি কার্যবিধিতে। তাই ফৌজদারি কার্যবিধি হচ্ছে প্রসিডিউরাল ল, আর দণ্ডবিধি হচ্ছে কি সাবস্ট্যান্টিভ ল। তো এই জায়গায় যে দণ্ডবিধি একটি তত্ত্বগত আইন, এটা আর আমরা আলোচনা করতেছি না। সরাসরি আমরা চলে আসি দণ্ডবিধির খসড়া প্রণয়ন। খসড়াতে আসি। দেখেন খসড়া, আন্ডারলাইন করেন। ভারতীয় উপমহাদেশে গোল দিবেন সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় 1834 সালে। আমরা যেটা এখানে মনে রাখবো যে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় কত সালে? 34 সালে। এখন আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে আইন কমিশনের আসলে কাজ কি। আইন কমিশন হচ্ছে যে বিভিন্ন আইন প্রণয়নের আগে তারা এই আইন নিয়ে গবেষণা করে, আইনের খসড়া তৈরি করে। এইগুলার কাজ হচ্ছে আইন কমিশনের। তো আমাদের ভারতীয় উপমহাদেশে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সর্বপ্রথম আইন কমিশন গঠিত হয় কত সালে? 1834 সালে। এরপরে দেখেন প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন, আন্ডারলাইন করেন, থমাস ব্যাবিংটন ম্যাকুলে বা লর্ড ম্যাকুলে। আমাদের যে প্রথম আইন কমিশন, এটার চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে বা লর্ড ম্যাকুলে। তারপরে আন্ডারলাইন করেন G. W. অ্যান্ডারসন, F. মিলেট, J. M. ম্যাকলয়েড ছিলেন কমিশনার। তো এখানে চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে বা লর্ড ম্যাকুলে, আর কমিশনার ছিলেন আরো তিনজন, J. W. অ্যান্ডারসন, F. মিলেট আর কে, J. M. ম্যাকলয়েড। তো মোট সদস্য তাহলে কত ছিলেন? তিনজন আর হলো একজন, মোট কয়জন? চারজন। 1837 সালে এই কমিশন দণ্ডবিধি প্রণয়নের জন্য, 1837 সালে এটা গোলদেন, 1837 সালে এই কমিশন দণ্ডবিধি প্রণয়নের জন্য খসড়া জমা দেয়। অর্থাৎ এই যে যে কমিশন, প্রথম কমিশন, এটা তারা দণ্ডবিধির খসড়া জমা দেয় কত সালে? 1837 সালে। অতঃপর 6 অক্টোবর 1860 সালে বিলটি পাস হয়, অর্থাৎ আইনটা পাস হয় 1860 সালের 6 অক্টোবর। এবং আন্ডারলাইন করবেন 1 জানুয়ারি 1862 সাল থেকে আইনটি কি হয়, কার্যকর হয়। তাহলে এখানে বেশ কতগুলা জিনিস আছে, খুঁটিনাটি সহকারে আমাদের মনে রাখতে হবে। সেই জিনিসগুলা হলো যে
প্রথম আইন কমিশন গঠিত হয় 1834 সালে। সদস্য ছিল কয়জন? 4 জন। তার ভিতর চেয়ারম্যান ছিলেন কে কে? চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাপিংটন ম্যাকুলে। কমিশনার ছিলেন কয়জন? 3 জন। আর এরা খসড়া তৈরি করে 1800 কত সালে? 37 সালে। এই আইন পাশ হয় কত সালে? 6 অক্টোবর 1860 সালে। কার্যকর হয় 1 জানুয়ারি 1862 সালে। তো এই জিনিসগুলা, প্রতিটা জিনিস থেকে আপনার প্রশ্ন আসতে পারে, এটা আপনার মনে রাখতে হবে। তো তথ্যচিত্র পড়ি, দেখেন। ডান সাইডে চলে আসেন। দণ্ডবিধি একটি তত্ত্বগত আইন। দণ্ডবিধি সর্বপ্রথম পাশ হয় 6 অক্টোবর 1860 সালে। আর কার্যকর হয় কবে? 1 জানুয়ারি 1862। দণ্ডবিধিতে মোট ধারা আন্ডারলাইন করেন। মোট ধারা কয়টা? 511টা। মোট ধারা কয়টা? 511টা। আর মূল দণ্ডবিধি যখন প্রণয়ন করা হয়, 1860 সালে পাশ করা হয়, তখন ধারা ছিল 488টা। কয়টা বলেন? 488টা। তো এখানে যে প্রশ্ন আসতে পারে যে তখন দণ্ডবিধি পাশ করা হয় তখন ধারা ছিল কয়টা? 488টা। আর বর্তমানে আছে কয়টা? 511টা। এবং আমাদের এই দণ্ডবিধিতে আপনার কোনো তফসিল নাই। ফৌজদারি কার্যবিধিতে যেরকম 5টা তফসিল ছিল, মনে আছে কিনা? প্রথম তফসিল ছিল বাতিল। দ্বিতীয় তফসিলে ওই যে বিস্তারিত বর্ণনা। তৃতীয় তফসিলে ছিল ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। চতুর্থ তফসিলে ছিল ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা। এবং পঞ্চম তফসিলে ছিল ফরম সমূহ। তো আমাদের এই দণ্ডবিধিতে কোনো কি নাই? তফসিল নাই। তো আমরা বিগত বছর প্রশ্ন দেখি, দেখেন। বিগত বছরে এই ধরনের প্রশ্ন আসতো, এখন এগুলো আসার সম্ভাবনা কম। বাট তারপরেও আমাদের জানতে হবে। দেখেন যে দণ্ডবিধি প্রণীত হয়, প্রণীতর নিচে লেখেন পাস। প্রণীতর নিচে কি লিখবেন? পাস। তার মানে দণ্ডবিধি পাস হয় কত সালে? 1860 সালে, 1860। তো 3 নং প্রশ্নটা দেখেন যে পেনাল কোড হলো একটি ড্যাশ, একটা কি আইন? সাবস্ট্যান্টিভ ল। এবং এটা আরো যারা মনে রাখতে পারেন না তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের বার কাউন্সিলের যতগুলো সাবজেক্ট আছে এর মধ্যে 2টা আছে সাবস্ট্যান্টিভ ল। একটা হলো দণ্ডবিধি আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। আর বাদ বাকি যত আছে সব হচ্ছে কি? প্রসিডিউরাল ল। আর প্রসিডিউরাল ল এর আর একটা সিনোনিম বা আপনার প্রতিশব্দ হলো কি? অ্যাডজেক্টিভ ল। তো 4 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি, দেখেন যে 1834 সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? প্রথম যে আইন কমিশন, এই আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন বলেন? লর্ড। দশম বিজিএস পরীক্ষায় 2015 সালে একটা প্রশ্ন এসেছিল, প্রকৃতপক্ষে প্রশ্নটা একটু ভুল আছে, তারপরে একটু পড়ি, দেখেন যে পেনাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত 1837 সালের প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি এবং কমিশনার কে বা কারা ছিলেন? তো অ্যাকচুয়ালি পেনাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত 1837 না, আইন কমিশন তো গঠিত হয় কত সালে? 1834 সালে। বাট তারা পেনাল কোডের খসড়া প্রণয়ন করে কততে? 1837 সালে। তো এটা মোট কে কে ছিল দেখেন, আমরা এটা ইজিলি পারবো। প্রথম হলো লর্ড ম্যাকুলে, কমিশনার ম্যাকলয়েড, এন্ডারসন আর কে? মিলেট। তো এই 4টার নামও তাহলে আপনার একটু মনে রাখতে হবে, যেহেতু একবার পরীক্ষার প্রশ্ন এসেছিল। একটু বারবার, মানে আপনার এক্সাক্ট মনে রাখার দরকার নাই, প্রেশার নিবেন না যে এই সাইড দিয়ে মুখস্থ না করে আজকে 1 ঘন্টা টেবিল লিখতে উঠবো না, এরকম যেন না হয়। মানে বারবার দেখবেন, দেখবেন কি যে মনে আছে। ঠিক আছে। তো আমরা চলে আসি সেলফ প্র্যাকটিস। সেলফ প্র্যাকটিসের যে প্রশ্নগুলো আছে এগুলো ইনশাল্লাহ পারবেন, বিস্তারিত আর না যাই। যেটা মনে রাখেন একেবারে সব শেষের প্রশ্নটা দেখেন যে মূল দণ্ডবিধিতে কয়টি ধারা ছিল? কয়টা? 488টা। মূল দণ্ডবিধিতে ধারা ছিল 488টা। ধন্যবাদ। তো আমরা এখন চলে আসি যে দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ বা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড। আঞ্চলিক প্রয়োগ, ঠিক আছে। মানে দণ্ডবিধি কি অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় প্রযোজ্য? এটা কি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি বাংলাদেশের বাইরেও প্রযোজ্য? এটা আসলে, তো এই বা দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ বা প্রযোজ্যতা যদি বলি, একইভাবে আমরা যখন আহ ফৌজদারি কার্যবিধি যখন পড়েছিলাম, ফৌজদারি কার্যবিধির 5 ধারায় বলা হয়েছিল যে কোন কোন
মানে আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। তো ঠিক একইভাবে আমরা যদি বলি যে টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড, এটা আলোচনা করা হয়েছে দণ্ডবিধির 2 থেকে 4 ধারায়। কত কত ধারায় বলেন? 2 থেকে 4 ধারায়। তো দণ্ডবিধির এই যে যা আঞ্চলিক প্রয়োগ, এটারে আমরা একটু পড়া শুরু করি, তারপরে ব্যাখ্যা দিই। দেখেন, দণ্ডবিধির 2 থেকে 4 ধারায় দণ্ডবিধির আঞ্চলিক এখতিয়ার বা প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। 1860 সালে দণ্ডবিধি যে শুধুমাত্র বাংলাদেশে সংঘটিত কোনো অপরাধের ক্ষেত্রে প্রয়োগ হবে তা নয়। মানে শুধু যে বাংলাদেশে অপরাধ ঘটলেই দণ্ডবিধির প্রয়োগ করা যাবে বিষয়টা তা নয়, বরং বাংলাদেশের বাইরে সংঘটিত কোনো অপরাধের ক্ষেত্রেও দণ্ডবিধি প্রযোজ্য হতে পারে। আপনার কাছে অদ্ভুত লাগতে পারে যে বাংলাদেশের বাইরেও দণ্ডবিধির প্রয়োগ কিভাবে করতে পারে, বাট অ্যাকচুয়ালি হয়। কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। যে দণ্ডবিধি বাংলাদেশি নাগরিক এবং একই সাথে বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ রাষ্ট্রের ভিতরে এবং বাইরে, উইদিন অ্যান্ড বিয়ন্ড বাংলাদেশ, দণ্ডবিধির প্রয়োগকে গোল্ডেন 2টি ভাগে ভাগ করা যায়। দণ্ডবিধির এই যে যে প্রয়োগ, এটাকে ভাগ করা যায় কয় ভাগে? 2 ভাগে। প্রথম যেটা দেখেন, ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন। ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, এটার বাংলা হচ্ছে কি? রাষ্ট্রের ভিতরে প্রয়োগ। পাশে তীর চিহ্ন দিয়ে লেখেন ধারা 2, বা ব্র্যাকেটে লেখেন ধারা 2। ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, রাষ্ট্রের ভিতরে প্রয়োগ মানে বাংলাদেশের ভিতরে প্রয়োগ। আমি খুব সংক্ষেপে একটা ব্যাখ্যা দিই, এটা বুঝতে পারবেন ইজিলি। রাষ্ট্রের ভিতরে প্রয়োগ মানে হলো যে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশি করুক বিদেশি করুক, কোনো মানুষ অপরাধ করলেই তার বিচার দণ্ডবিধি অনুসারে করা যাবে, যদি ওই অপরাধটা দণ্ডবিধি অনুসারে কি হয়, শাস্তিযোগ্য হয়। তাতে সে বাংলাদেশি নাগরিক হোক আর কি বিদেশি নাগরিক হোক। তো যদি এইভাবে বলে যে দণ্ডবিধির মানে ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রের ভিতরে প্রয়োগ কত ধারায়? 2 ধারায়। যদি এইভাবে প্রশ্ন করে যে একজন ইতালিয়ান নাগরিক খুলনায় এক রেস্টুরেন্টের মধ্যে একজন ভারতীয় নাগরিককে হত্যা করেছে, এখন ওই ইতালিয়ান নাগরিকের বিচার বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে করা যাবে কিনা? অবশ্যই যাবে। বাংলাদেশের ভিতরে যে নাগরিকই অপরাধ করুক না কেন তার বিচার বাংলাদেশে করা যাবে। এই কথাটাই বলেছে কত ধারায়? 2 ধারায়। বুঝেছেন? আচ্ছা। তো তারপরে দেখেন, এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রীয় সীমানার কি বাইরে প্রয়োগ। ধারা কত? ধারা ব্র্যাকেটে লেখেন 3 ও 4। কত বলেন? 3 ও 4। তো এখানে আপনি একটু সংক্ষেপে লিখতে পারেন যে অতিরাষ্ট্রিক প্রয়োগ। এই রাষ্ট্রের সীমানার বাইরে, এটার আর একটা বাংলা আছে অতিরাষ্ট্রিক। অতি সরে অ তয় রস্যি, অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক প্রয়োগ। তো অতিরাষ্ট্রিক প্রয়োগটা আসলে কি? আহ প্রথমত এইভাবে মনে রাখেন যে যদি বলে যে দণ্ডবিধি রাষ্ট্রের সীমানার বাইরে প্রয়োগযোগ্য কিনা, প্রয়োগযোগ্য। কত কত ধারায়? 3 আর 4 ধারায়। যদি বলে যে দণ্ডবিধির অতিরাষ্ট্রিক প্রয়োগ আলোচনা করেছে কত ধারায়? 3 ও 4 ধারায়। এবং অতিরাষ্ট্রিক শব্দটার অর্থ বলা যেতে পারে রাষ্ট্রের বাইরে, রাষ্ট্রীয় সীমানার কি বলেন? ধন্যবাদ। তো এই এই 3 আর 4 এর ব্যাখ্যা আমি পরে দিচ্ছি, আগে আমরা ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে যে 2 ধারা, এটা একটু বিস্তারিত করি। দেখেন, ধারা 2, বাংলাদেশের ভিতরে সংঘটিত অপরাধ সমূহের শাস্তি। এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, ওই যে আমি যে কথা বলছি ওটাই, যে বাংলাদেশের ভিতরে সে বাংলাদেশি নাগরিক হোক অথবা কি বিদেশি নাগরিক হোক, সে যদি কোনো অপরাধ করে তার বিচার দণ্ডবিধি অনুসারে করা যাবে। এটাই বলেছে কত ধারায়? 2 ধারায়। তো একটু যদি দেখি, দেখেন যে দণ্ডবিধির 2 ধারায় ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রের ভিতরে প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ 2 ধারা অনুযায়ী বাংলাদেশ নামক রাষ্ট্রের ভিতরে দণ্ডবিধিতে উল্লেখিত যে কোনো অপরাধের বিচার এখতিয়ার বাংলাদেশি ফৌজদারি আদালতের আছে। 2 ধারা অনুযায়ী বাংলাদেশের ভিতরে বল দিবেন যে কোনো ব্যক্তি, বাংলাদেশের ভিতরে কি যে কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক বা অন্য দেশের কি নাগরিক হোক না কেন, সে যদি দণ্ডবিধিতে, আন্ডারলাইন করেন, উল্লেখিত কোনো অপরাধ করে, তাহলে তার বিচারের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে এবং তার বিচার ও শাস্তি দেওয়ার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের কি বলেন থাকবে। তাহলে 2 ধারা কিন্তু খুব সোজা, বুঝতে পারছেন? বাংলাদেশের ভিতরে
বাংলাদেশি হোক বা বিদেশি হোক, যে কেউ অপরাধ করুক না কেন তার বিচার বাংলাদেশে করা যাবে। কত ধারা? দুই। এখন আমরা চলে আসি এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগ। এবং আমি একটু আগে আপনাদের বললাম যে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনের আর একটা নাম কি? অতিরাষ্ট্রিক প্রয়োগ। তো এটা আসলে কি দেখেন, দণ্ডবিধি 3 ও 4 ধারায় বলছে। তো তো 3 ধারাটা আগে একটু আমরা পড়ি, তারপরে 4 ধারা। প্রথমে আমরা আসি 3 ধারা। দেখেন, বাংলাদেশের বাইরে, এটা গোল দেন, বাইরে অনুষ্ঠিত, এটা গোল দিবেন। 3 ধারা 4 ধারা মানেই অপরাধটা হয়েছে কোথায়? বাংলাদেশের বাইরে। কিন্তু আইন বলে বাংলাদেশের ভেতরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি। ধারা 3-এ আমরা চলে আসি। দেখেন, আচ্ছা, 3 ধারাটা আমি একটু আমার মতো করে ব্যাখ্যা দিই, তারপরে আমরা এখানে পড়ি। 3 ধারাটা আপনি মনে রাখবেন শুধু বাংলাদেশিদের জন্য প্রযোজ্য। কার জন্য? কোন বাংলাদেশি যদি বাংলাদেশের বাইরে এমন একটা অপরাধ করে, এমন একটা কাজ করে যেটা ওই দেশে অপরাধ না, কি বলেন, ওই কাজটা ওই দেশে অপরাধ না, কিন্তু ওই কাজটা যদি সে বাংলাদেশে করতো, তাহলে সেটা অবশ্যই কি অপরাধ হিসেবে গণ্য হতো। তাহলে ওই বাংলাদেশিকে যদি কখনো বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তার বিচার করা যাবে। বাট সে কাজটা করেছে কোথায়? বাংলাদেশের বাইরে। 3 ধারা অনুসারে কাজটা কে করবে? বিদেশি নাগরিক না বাংলাদেশি? বাংলাদেশি নাগরিক। কি কাজ করেছে? এমন একটা কাজ করেছে যেটা ওই দেশে কি অপরাধ না, কিন্তু আমাদের দণ্ডবিধি অনুসারে সেটা কি অপরাধ। এখন এটা আসলে কি, এটা একটু ব্যাখ্যা দিই। দেখেন, আপনারা জানেন যে সমলিঙ্গর যে বিয়ে বলেন, সমকামিতা বা একই লিঙ্গের মানে পুরুষের সাথে পুরুষের বিয়ে বা নারীর সাথে নারীর বিয়ে, এটা হচ্ছে একটা মানে আমাদের দণ্ডবিধির 377 ধারা অনুসারে একটা অপরাধ, আনন্যাচারাল অফেন্স। ঠিক আছে? কিন্তু পৃথিবীর অনেক রাষ্ট্রে এই আপনার এই আনন্যাচারাল অফেন্সটাকে তারা বৈধতা দিয়েছে। কি বলেন? বৈধতা দিয়েছে। উদাহরণস্বরূপ, জি আসেন। দেখেন, মানে আমি 3 ধারার সারাংশ বলতেছিলাম। 3 ধারা হচ্ছে শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, এবং বাংলাদেশি এই অপরাধটা মানে কাজটা করেছে বাংলাদেশের বাইরে, কিন্তু ওই কাজটা ওই দেশে অপরাধ না, বাংলাদেশে অপরাধ। উদাহরণস্বরূপ বললাম যে আপনার ওই যে আনন্যাচারাল অফেন্স, যে সমলিঙ্গের বিয়ে যদি বলি বা সমকামিতা, পৃথিবীর বিভিন্ন দেশে অপরাধ না, কিন্তু কোনো বাংলাদেশি যদি এই কাজটা করে এবং পরবর্তীতে যদি তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে কিন্তু দণ্ডবিধি অনুসারে তার বিচার করা যাবে। তাহলে 3 ধারা আমার মনে রাখতে হবে। যদি বলে যে দণ্ডবিধির 3 ধারা কোন ধরনের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য? বাংলাদেশ। তো একটু পড়ি। দেখেন, বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে যদি উক্ত অপরাধটি বাংলাদেশের আইন বলে শাস্তিযোগ্য হয় এবং বিচারটি এমন ভাবে করা হবে যেন সে অপরাধটি বাংলাদেশের ভিতরে করেছে। আচ্ছা, আন্ডারলাইন করবেন, যে কার্যটি বাংলাদেশের আইন বলে অপরাধ, সেই কার্যটি যখন বাংলাদেশের বাইরে সংগঠিত করা হয়, তখনও সেটা কি অপরাধ বলে গণ্য হবে। যেমন, বাংলাদেশি কোনো নাগরিক যে বাংলাদেশের বাইরে এমন কোনো দেশে অপরাধ করলো যেটা উক্ত দেশের আইন অনুযায়ী কোনো অপরাধ না, সেই ক্ষেত্রে উক্ত বাংলাদেশির বিচার এবং শাস্তি বাংলাদেশে করা যাবে যদি উক্ত অপরাধটি বাংলাদেশি আইন অনুযায়ী কি হয়, অপরাধ হয়। তাহলে আপনার বিষয়টা হলো এরকম যে একজন বাংলাদেশি সে একটা বিদেশে বাস করে, মানে বাংলাদেশের বাইরে বাস করে, ওই দেশে সে একটা কাজ করেছে যেটা ওই দেশের আইন অনুসারে অপরাধ না, কিন্তু ওই কাজটা যদি বাংলাদেশে করা হয় তাহলে দণ্ডবিধি অনুসারে তার বিচার, মানে ওই দেশ কাজটা যদি বাংলাদেশে সে করতো, অবশ্যই সেটা অপরাধ যদি হয়, তাহলে ওই বিদেশে ওই বাংলাদেশিকে যখন বাংলাদেশে পাওয়া যাবে, তার বিচার বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে করা যাবে। এখন আমরা চলে আসি 4 ধারা। কারণ আমরা জানি যে রাষ্ট্রের বাইরে যে প্রয়োগ,
এটা আলোচনা করছে কত ধারায়? 4 ধারায়। 3 আর 4, 3 আর কত? 4। 3ও রাষ্ট্রের বাইরে, 4ও রাষ্ট্রের বাইরে। তো তার মধ্যে 3 পাইলাম আমরা। 3 শুধু প্রযোজ্য কার ক্ষেত্রে? বাংলাদেশের ক্ষেত্রে। তো রাষ্ট্রীয় সীমানার বাইরের অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যাপ্তি, এক্সটেনশন অফ কোর্ট টু এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সেস। তো এটা হলো যে আমাদের এই যে যে দণ্ডবিধির 4 ধারা, এটা হচ্ছে হুবহু ফৌজদারি কার্যবিধির 188 ধারা। দুইটা ধারাই এক, অতিরাষ্ট্রিক প্রয়োগ বা এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন। এখন এই যে যে 4 ধারা, আমরা জানি যে 3 ধারাটা প্রয়োগ শুধু কার ক্ষেত্রে? বাংলাদেশি। কিন্তু 4 ধারাটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কি বিদেশির ক্ষেত্রেও প্রযোজ্য। প্রথমে যেটা আসি আমরা, সেটা হলো যে কখন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। 4-এর যে প্রথম অংশ, সেখানে বলেছে, আপনি 3 তো মনে আছে, 3 বলছে যে বিদেশে কাজ করছে, কে করছে? বাংলাদেশি। যেটা ওই দেশে অপরাধ না, কিন্তু বাংলাদেশে অপরাধ। ঠিক আছে। চারের চারের যে প্রথম অংশ, এটা মনে করি, 4-এর প্রথম অংশটা বাংলাদেশই করবে। কোথায় করবে? বাংলাদেশের বাইরে, যেটা ওই দেশেও অপরাধ, আবার বাংলাদেশেও অপরাধ। বুঝতে পারছেন? ধরেন একটা বাংলাদেশি, ওই যে কিছুদিন আগে কসাই জিহাদ কলকাতায় একজন বাংলাদেশি এমপির এই হত্যা করছে, তাহলে সে বাংলাদেশি। তাহলে তার বিচার, সে ভারতে হত্যাটা করছে, তাহলে হত্যাটা ভারতে অপরাধ না? আবার কাজটা করছে কি? বাংলাদেশি। তাহলে বাংলাদেশেও তো হত্যাটা কি? অপরাধ। তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। তাহলে আমি মনে রাখবো যে 3-এর সাথে 4-এর একের পার্থক্য কি। 3 হলো বাংলাদেশি করেছে, ওই দেশে অপরাধ না, কিন্তু বাংলাদেশে অপরাধ। তার 4-এর একও বাংলাদেশি করেছে, বাংলাদেশের বাইরে, ওই দেশেও অপরাধ, আবার কি এই দেশেও অপরাধ। বুঝতেন? এখন 4-এর যে পরের অংশ, পরের অংশটা বাংলাদেশি এবং বিদেশি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলাদেশে এবং কি বিদেশি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এটার অর্থ হলো যে যখন বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজে, কি বলেন, বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ, সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, মনে রাখতে হবে এটা একখণ্ড বাংলাদেশ। তো ওই বাংলাদেশি নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ, বাংলাদেশি নিবন্ধিত জাহাজ উড়োজাহাজ কি তো জানেন? জাহাজের নাম আমরা নাই জানতে পারি, উড়োজাহাজের তো বেশ কটা নাম আমরা জানি, বাংলাদেশ বিমান নাকি, তারপরে ইউএস বাংলা, নভোয়ার বা আরো কিছু যদি থেকে থাকে। তো এই ধরেন পরীক্ষার প্রশ্ন এইভাবে হবে যে আহ ইন্ডিয়ান নাগরিক একটি বাংলাদেশি নিবন্ধিত জাহাজ, যেটা আছে ধরেন আমেরিকার আকাশে। কোথায়? আমেরিকার আকাশে। ওখানে একজন ইন্ডিয়ান নাগরিক একজন আপনার কানাডার নাগরিককে হত্যা করছে। তাহলে একটা জিনিস দেখেন, উড়োজাহাজটা আছে কোথায়? কোন আকাশে? আমেরিকার আকাশে। ইন্ডিয়ান নাগরিক হত্যা করছে কারে? কানাডার নাগরিকরে। এখন এই ক্ষেত্রে ওই ইন্ডিয়ান নাগরিকের বিচার বাংলাদেশে করা যাবে কিনা বলেন? যাবে। কেন যাবে বলে? কারণ এটা বাংলাদেশি নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজের মধ্যে অপরাধটা সংঘটিত হয়েছে। আপনার মনে রাখতে হবে যে বাংলাদেশি নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ পৃথিবীর যেখানেই থাকুক না কেন, মনে রাখতে হবে এটা এক খণ্ড কি? বাংলাদেশ। তাহলে আমরা এটা বলতে পারি যে 4 ধারা, 4-এর 1 যেটা, সেটা শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। আর 4-এর যে দ্বিতীয় অংশ, এটা বাংলাদেশি প্লাস বিদেশি উভয় নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য। একটু পড়ি দেখেন। দণ্ডবিধির 4 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 188 ধারা একসাথে মিলিয়ে পড়তে হবে। 4 ধারা গোল্ডেন, দুইটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। 4 ধারা কয়টা ক্ষেত্রে প্রয়োগ করা যায়? বাংলাদেশের বাইরে গোল দিবেন যে কোনো স্থানে বাংলাদেশি নাগরিক কর্তৃক সংগঠিত অপরাধের বিচার। এখানে একটু নিচে লেখা রাখেন, ধারা 4 ব্র্যাকেটে 1, মানে 4-এর উপধারা 1। পরের অংশ দেখেন, বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বলতেন, জাহাজ বা বলতেন বিমানে যে কোনো ব্যক্তি, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, বাংলাদেশি নিবন্ধিত কোনো কি কি বলেন, জাহাজ বা উড়োজাহাজে, সে কোথাকার নাগরিক হোক, বাংলাদেশি হোক বা বিদেশি হোক, কর্তৃক সংগঠিত কোনো অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশি ফৌজদারি আদালতের থাকবে যখন উক্ত অপরাধীকে কি পাওয়া যাবে, বাংলাদেশি পাওয়া যাবে। এটার পাশে একটু লিখে রাখেন, ধারা 4 ব্র্যাকেটে 4, 4-এর উপধারা 4, 2 না, 4-এর উপধারা 4, 4-এর উপধারা 4।
তাহলে আমরা এটা বলতে পারি যে 4-এর উপধারা 1 শুধু বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য, আর 4-এর উপধারা যে 4 এটা বাংলাদেশি প্লাস বিদেশি যে কোনো নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য, বাট অপরাধটা হতে হবে বাংলাদেশি নিবন্ধিত জাহাজ বা জাহাজে। অন্যদিকে দেখেন, ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুসারে, আমি পড়তেছি না, কথা দুইটা হুবহু কি বলেন এক, দণ্ডবিধির 4 ধারা আর ফৌজদারি কার্যবিধির 188 ধারা কি বলেন, সেম। তো আমরা উদাহরণে চলে আসি। উদাহরণ যে ক একজন বাংলাদেশি, সরি, ক একজন বিদেশি নাগরিক, ধরেন আহ সে বাংলাদেশের একটি নিবন্ধিত জাহাজে, যেটা আমেরিকার জলসীমায় অবস্থিত, জাহাজটা আছে কোথায়, আমেরিকার ধরেন আটলান্টিক মহাসাগরে আছে, সেটাতে অপর একজন বিদেশিকে হত্যা করে, এই ক্ষেত্রে ক্রয়ের বিচার অবশ্যই বাংলাদেশে করা যাবে। তানভীর বলেন তো এটা কত দাঁড়ায়, বিচার যে করা যাবে 4-এর 1 না 4-এর 4? বাংলাদেশি যদি হয় তাহলে 4-এর 1 না হচ্ছে যে বিথিকা কি ওনার সাথে একমত? 4-এর 4। এ জায়গা বাংলাদেশি হোক আর বিদেশি হোক, বাংলাদেশি নিবন্ধিত জাহাজে করলেই কত, 4-এর 4। তো যাই হোক, এখন 3 ও 4 ধারার মধ্যে পার্থক্য কি? আপনারা 3 এবং 4 ধারার মধ্যে পার্থক্য এতক্ষণে বুঝে ফেলার কথা, কেউ বুঝেন নাই, কেউ আছেন? 3 আর 4 ধারার মধ্যে পার্থক্য, 3 ধারা শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য, 4 ধারা বাংলাদেশির ক্ষেত্রে প্রযোজ্য, আবার কি বিদেশির ক্ষেত্রে প্রযোজ্য, বাট আমরা বলতে পারি যে 4-এর 1টা শুধু বাংলাদেশির ক্ষেত্রে প্রযোজ্য। 3 ধারা হলো বাংলাদেশি এমন একটা কাজ করেছে যেটা ওই দেশে অপরাধ না কিন্তু বাংলাদেশে অপরাধ, আর 4-এর 1 হলো বাংলাদেশে এমন একটা কাজ করেছে যেটা বিদেশেও অপরাধ, বাংলাদেশেও অপরাধ। এই হলো পার্থক্য। ঠিক আছে, এটা ছাড়া আর কোনো পার্থক্য নাই। তো এটা পার্থক্য আন্ডারলাইন করে লেখেন, আমি আর আলাদা পড়তেছি না, সংক্ষেপে মনে রাখুন, এটাও আলাদা আলোচনার কিছু নাই। আমরা যেটা পড়বো সেটা একটু বিগত বছরের প্রশ্ন দেখি। দেখেন, যদি আমরা আমরা যা জানলাম যে দণ্ডবিধি তাহলে আঞ্চলিক প্রয়োগে 2 ভাগে ভাগ করা যায়, রাষ্ট্রের ভিতরে, রাষ্ট্রের বাইরে। রাষ্ট্রের ভিতরে হলো 2 ধারা, রাষ্ট্রের বাইরে হলো 3 আর 4। এখন যতই প্যাচের প্রশ্ন হোক না কেন, আশা করি পারবেন ইনশাল্লাহ। দেখেন, 2015 সালে পরীক্ষা একটা প্রশ্ন আসছে যে যুক্তরাজ্যে বসবাসকারী এক্স একজন বাংলাদেশি নাগরিক, সে বাস করে কোথায়, যুক্তরাজ্যে। সে উগান্ডায় একজন ব্যক্তিকে কি করে, হত্যা করে। বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন কোন আদালতে এক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায় কোথায়, বাংলাদেশ, এটা আমরা জানি। বাংলাদেশ। বাট এটা আপনি একটু ব্যাখ্যা দেন, বিথিকা বলেন তো, এটা 4-এর 1 নাকি 4-এর 4 নাকি 3? বিথিকা, এটা কি 3 ধারা না 4 ধারা? এটা 3 ধারা। ধন্যবাদ। আমার মনের কথা বোঝেন কিভাবে, মানে যাই আমি শুনতে চাই আপনি তাই বলেন। দেখেন, আচ্ছা আচ্ছা, এই তানভীর, আপনি বলেন কি এটা কি? দেখে ফেলছি না, দেখে ফেললে সমস্যা নাই, ব্যাখ্যা দেন। দেখে ফেলছেন, সমস্যা নাই, বলেন এটা 4-এর 1 নাকি 4-এর 4? আর দেখেন না, প্রশ্নটা একটু পড়ে যায়। যুক্তরাজ্যে বসবাসকারী এক সেকেন্ড সে উগান্ডায় বাংলাদেশি নাগরিক যুক্তরাজ্যে বসবাস করে উগান্ডায় গিয়ে হত্যা করে, তাহলে আপনার 1 2 3 4 বলেন 4-এর 1 হবে। 4-এর 1 কেন হলো, 3 কেন হলো না, এটা ব্যাখ্যা দেন। সে হচ্ছে বাংলাদেশি নাগরিক এবং হচ্ছে উগান্ডায় গিয়ে একজন ব্যক্তিকে হত্যা করছে। দিন মোহাম্মদ সাহেব, আপনি বলেন তো যে এটা 3 ধারা হলো না কেন ভাই? যে অপরাধটা শুধু বাংলাদেশে অপরাধ হবে কিন্তু বাইরের দেশে অপরাধ হবে না। হ্যাঁ, 3 ধারা। 3 ধারা 4 ধারা যেটা বলেন বলেন। 4 ধারা যেটা মেডিকেল জাহাজ নাই, ওই দেশে অপরাধ নেই। ওই দেশেও করে, এই দেশেও করে। এখানে যেহেতু এটা জাহাজটা যে ঘটে নাই, তো এটা আমরা 4-এর 4 না, এটা 4-এর 1। হত্যা করা পৃথিবীর সকল দেশেই অপরাধ, তো এটা ওই দেশেও অপরাধ, এই দেশেও অপরাধ, এই কারণে এটা 3-এ আসতেছে না। ঠিক আছে, যদি এরকম হতো যে হত্যা ওই দেশে অপরাধ না, বাট বাংলাদেশে অপরাধ, তাহলে বাংলাদেশি যদি করতো তাহলে কত ঠিক। দেশের মত না স্যার। অনলাইনে যারা আছেন বুঝেন কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, 2 নং প্রশ্নটা দেখেন। বাংলাদেশি নাগরিক করিম যুক্তরাজ্যে একটি খুন করে, করিমের বিচার এবং শাস্তি
বাংলাদেশে করা যাবে এবং খুনের দণ্ডে কি করা যাবে, দণ্ডিত করা যাবে। এখন আমার দিনেশ নাই, দিনেশ থাকলে প্রশ্নটা করতো যে স্যার বাংলাদেশে আসলে তার বিরুদ্ধে মামলাটা করলো কে, তারা গ্রেফতার কেন করবে? ঠিক আছে, তো মামলা কে করে জানেন? মামলা ঘটনা সম্পর্কে জানে সেই তো মামলাটা করবে। আর যদি কেউ মামলা না করে তাহলে তো পুলিশ নিজে নিজেই মামলা করবে যে অমুক ব্যক্তি অমুক দেশে একটা হত্যা করছে, তো তারে বাংলাদেশে যেখানে যে থানায় পাওয়া যাবে সেই এলাকায় তারে কি করা হবে, গ্রেফতার করা হবে। তো এই আর কি। আর এটা নিয়ে যত প্রশ্নই আমরা করি, প্যাচের প্রশ্নই হোক না কেন, আশা করি পারবেন। আমরা এখানকার যে সেলফ প্র্যাকটিসের 7 নং প্রশ্নটা যদি দেখি, যে একজন ব্রিটিশ নাগরিক আহ রংপুরে একটি খুন করে, মানে একজন ইংল্যান্ডের নাগরিক রংপুরে খুন করছে, তো এক্ষেত্রে কোন ধারা প্রযোজ্য হবে তাহলে? বাংলা, রংপুর কি বিদেশে? আচ্ছা, রংপুর মানে হলো বাংলাদেশের মধ্যে, তার মানে বাংলাদেশের মধ্যে হইলেই কত ধারা বিমল সাহেব? দুই তিন দ্বারা। ধারা। বাংলাদেশের মধ্যে হলে 2 ধারা, বাংলাদেশ হলেই 2, বিদেশ হলে 3 আর 4। দুই দ্বারা তিন রাখছে না। আচ্ছা দেখেন 8 নম্বর প্রশ্নটা একটু দেখি, খুব সোজা কিন্তু, মানে এত জটিল না। আপনি থিওরি মনে রাখবেন যে বাংলাদেশের মধ্যে হইলে সে পৃথিবীর তুই যে দেশের নাগরিক হোক, সেটা কত, 2। এই যে দেখেন, হয় একজন ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ কেন, অস্ট্রেলিয়ান হলেও কোনো সমস্যা নাই, সে খুলনায় বসবাস করে, সে চট্টগ্রামে একটি হত্যাকাণ্ডের জন্য উমাকে প্ররোচিত করে, মানে চট্টগ্রামে করুক আর যা করুক সেটা তো বাংলাদেশের মধ্যেই করছে, তাহলে ওই ব্রিটিশ নাগরিকের বিচার কোথায় করা যাবে বলেন? বাংলাদেশে তার বিচার করা যাবে। তো যদি আমি না পড়ি, মানে যদি এই যে বিষয়টা না বুঝি, তাহলে কিন্তু আমার কাছে জটিল মনে হবে যে ব্রিটিশ নাগরিক অমুক জায়গা করছে, এই জায়গা করছে, এই জায়গা করছে। মূল থিম খুব সোজা, 1 মিনিটে বলে দিই, যে দণ্ডবিধি প্রয়োগে 2 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের ভিতরে 2 ধারা, বাংলাদেশের মধ্যে অপরাধটা করবে বাংলাদেশি বিদেশি যাই হোক না কেন, কথা শেষ, তার বিচার বাংলাদেশে করা যাবে। আর বাংলাদেশের বাইরে অতিরাষ্ট্রিক প্রয়োগ 3 আর 4, তার মধ্যে 3 ধারা শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য। ওই বাংলাদেশি অন্য একটা দেশে এমন একটা কাজ করছে যেটা ওই দেশে অপরাধ না, কিন্তু বাংলাদেশে অপরাধ, এটা কত, 3। আর 4-এর 1 শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা ওই দেশেও অপরাধ বাংলাদেশেও অপরাধ, শুধু বাংলাদেশি। 4-এর 4 যেটা, এটা প্রযোজ্য বাংলাদেশি প্লাস বিদেশি যে কোনো দেশের নাগরিক, বাট অপরাধটা হয়েছে কোথায়, বাংলাদেশি নিবন্ধিত জাহাজ অথবা উড়োজাহাজ। ধন্যবাদ। তো এখন যদি কোনো প্রশ্ন নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে আমাদের পরে জিজ্ঞাসা করেন, এত প্রশ্ন পড়ার সময় নেই। এখন আমরা চলে আসব সাধারণ ব্যাখ্যা সমূহ। এখানে আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিব, যদি কারো না থেকে থাকে দয়া করে এই পেজটা নেন। আশরাফুল সাহেব একটু উঠেন, সবার এক একটা দেন। আপনারা জানেন যে প্রতিটা আইনের একটা ইন্টারপ্রিটেশন ক্লজ থাকে, ইন্টারপ্রিটেশন ক্লজ বা ডেফিনেশন ক্লজ, মানে যে যে ধারাটায় ওই আইনে ব্যবহৃত শব্দগুলোর সংজ্ঞা অথবা ব্যাখ্যা। তো আমরা সর্বশেষ যে ফৌজদারি কার্যবিধি পড়ে এসেছি, ফৌজদারি কার্যবিধির সকল সংজ্ঞা দিছে কয় ধারায়, 4 ধারায়। আমাদের দণ্ডবিধির সকল সংজ্ঞা কোনো একটা ধারায় বলে নাই, এই সকল সংজ্ঞা দেওয়া হয়েছে 6 থেকে 52 ক। 6 থেকে কত, 52 ক, বা ইংরেজিতে বললে ক্যাপিটাল এ, 6 থেকে 52 এ। এবং এই অধ্যায়টা হলো, একে বলে হচ্ছে জেনারেল এক্সপ্লানেশন, সাধারণ ব্যাখ্যা সমূহ। কি বলেন, জেনারেল এক্সপ্লানেশন। এবং এর পাশে একটু তীর চিহ্ন দিয়ে লেখেন দ্বিতীয় অধ্যায়। কত অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, জেনারেল এক্সপ্লানেশন, এটা আছে দ্বিতীয় অধ্যায়। এবং ওর নিচে একটু লিখে রাখেন যে নিচে যেটা লেখেন জেনারেল এক্সেপশন, লেখেন জেনারেল এক্সেপশন, নিচে লিখবেন জেনারেল এক্সেপশন। এটা আছে চতুর্থ অধ্যায়, বা সাধারণ ব্যতিক্রম। জেনারেল এক্সেপশনস এর বাংলা কি, সাধারণ ব্যতিক্রম। এবং এটা আছে কত অধ্যায়, চতুর্থ অধ্যায়। তো একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে দণ্ডবিধিতে জেনারেল এক্সেপশনস সম্পর্কে আলোচনা করছে কত অধ্যায়, উত্তর ছিল চতুর্থ অধ্যায়। তো যেটা কখনো আসে নাই সেটা হলো জেনারেল এক্সপ্লানেশনস আছে কত অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। এখন যারা ভালোভাবে পড়বেন না, ওই ইএক্স মিল আছে লাস্টের
TIONSO কি আছে, মিল আছে। দাগায় আসবেন চতুর্থ অধ্যায়, বাইরে বেরোয় দেখবেন সাইটে জেনারেল এক্সপ্লানেশন। কত অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। তো মনে রাখেন জেনারেল এক্সপ্লানেশনস বললে দ্বিতীয় অধ্যায়, আর জেনারেল এক্সেপশনস বললে কত? চতুর্থ অধ্যায়। তো এখন আমরা কোন ধারায় কি আছে একটু পড়া শুরু করি, আসেন। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো বিচারক বা জাজ। এটা আছে ধারা 19। 19 কত বলেন? 19 দণ্ডবিধির 19 ধারায় বিচারকের সংজ্ঞা দেওয়া হয়েছে। 19 ধারা অনুসারে বিচারক বলতে, আন্ডারলাইন করবেন, সরকারিভাবে জজ বলে আখ্যায়িত বা নিযুক্ত প্রত্যেক ব্যক্তি। মানে সরকারিভাবে যে যারে জজ বলা হয়, এভরি পার্সন হু ইজ অফিসিয়ালি ডেজিগনেটেড এজ এ জাজ বা নিযুক্ত ব্যক্তি। 2 নম্বরে দেখেন, প্রত্যেক ব্যক্তি, আন্ডারলাইন করবেন যে চূড়ান্তভাবে রায় প্রদান করতে ক্ষমতাপ্রাপ্ত। এভরি পার্সন হু ইজ এম্পাওয়ার্ড টু গিভ এ ডেফিনিট জাজমেন্ট। যে একটা চূড়ান্ত রায় প্রদান করতে পারে সেও একজন কি? বিচারক। তাহলে সরকারিভাবে যারা জজ বলে আখ্যায়িত করা হয়েছে, আর যে চূড়ান্তভাবে কি দিতে পারে? রায় দিতে পারে। সবশেষে দেখেন, এমন রায় প্রদানকারী ব্যক্তি সমষ্টিদের মধ্যকার কোনো ব্যক্তি। অনেক সময় রায় প্রদান করে আমরা সাধারণত হাইকোর্ট ডিভিশনে দেখা যায়, বেঞ্চ থাকে, সিঙ্গেল বেঞ্চ, তারপরে আপনার ডিভিশন বেঞ্চ, ঠিক আছে? তো মানে আমরা জেলা কোর্টগুলোতে দেখি যে বিচার করে একজন, কিন্তু হাইকোর্টে গেলে দেখবেন যে একজনের বেঞ্চ আছে, 2 জনের বেঞ্চ আছে। অ্যাপিলেট ডিভিশনে গেলে দেখবেন 5 জন বিচারক একসাথে বসা। তাহলে ওনারা প্রত্যেকজন এক একজন কি? বিচারক। ওই যে এমন রায় প্রদানকারী ব্যক্তি সমষ্টিদের মধ্যকার কোনো ব্যক্তি। সমষ্টি মানে 5 জনের মধ্যে কোনো ব্যক্তি, প্রত্যেকজনই এক একজন কি? বিচারক। তাহলে আমরা একটু উদাহরণে আসি। দেখেন উদাহরণ এখানে, যে 1859 সালের আইনের অধীন কোন মকদ্দমায় এখতিয়ার প্রয়োগকারী, আন্ডারলাইন করবেন, কালেক্টর একজন জজ বা অর্থদণ্ড প্রদানের শাস্তি বা আপিল সহ ও ব্যতীত কারাবাস প্রদানের ক্ষমতা আছে এমন চার্জ বা অভিযোগ বিষয়ে এখতিয়ার প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট একজন কি? জাজ। তাহলে এখানে বলতেছে যে কালেক্টরকেও একজন জাজ বলা হবে। কত সালের আইনের অধীন? 1859 সালের আইনের অধীন। অথবা যদি কোনো ম্যাজিস্ট্রেট যে শাস্তি প্রদান করতে পারে সেও একজন কি? জজ। কিন্তু যে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, যে ম্যাজিস্ট্রেট চার্জ বা অভিযোগ শুধুমাত্র অন্য আদালতে বিচারের জন্য প্রেরণ করতে ক্ষমতাপ্রাপ্ত, সেই ম্যাজিস্ট্রেট জজ না। এই জায়গায় বলতেছে যে যদি কেউ শুধুমাত্র ওই মামলাটা বদলি করতে পারে, কি করতে পারে? বদলি করতে পারে, তাকে কি বলা হবে না? সেই ম্যাজিস্ট্রেটকে জজ বলা হবে না। তাহলে আমার এই জায়গা, এখন আপনি বলতে পারেন যে স্যার কেন জজ বলা হবে না, সেটা হলো পরের আলোচনা। আপাতত আমার যেটা মনে রাখতে হবে যে সরকারি ভাবে যারা বিচারক মানে বলছে সে জজ। তারপরে আপনার যে চূড়ান্ত ভাবে রায় দিতে পারে সে কি? জজ। বিচারকদের সমষ্টিগত ভাবে থাকলে প্রত্যেকজন এক একজন কি? জজ। তারপরে 1859 সালের আইনের অধীন কালেক্টর একজন কি? জজ। যে ম্যাজিস্ট্রেট আপনার দণ্ড দিতে পারে সে একজন কি? জজ। কিন্তু যে শুধু কোনো মামলা বদলি করে, মানে ম্যাজিস্ট্রেট চার্জ বা অভিযোগ শুধু অন্য আদালতে কি করে? বদলি করে, সে কিন্তু জজ। তো জজের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 19 ধন্যবাদ। চলে আসি বিচার আদালত বা কোর্ট অফ জাস্টিস। বিচার আদালত বা কোর্ট অফ জাস্টিস ধারা কত? 20। 20 একমাত্র বিচারিকভাবে কার্যকর করতে আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত জজ, আর সমষ্টিগতভাবে বিচারিক রূপে কার্য করতে আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বিচারিক মণ্ডলী বিচার আদালত হিসেবে গণ্য হবে। অর্থাৎ যারা বিচারিক ভাবে কাজ করতে সক্ষম সেই সকল জজ বা বিচারক মণ্ডলীরে একত্রে কি বলে? বিচার আদালত। তো আপনি জাস্ট মনে রাখবেন যে বিচার আদালত আছে কত ধারায়? 20 ধারায়। বিচার আদালত আছে কত 20 ধারায়? ধারায়। 20 ধারায়। তাহলে 20 জজ ধারায়। আছে কত? 19। 19 কোর্ট অফ জাস্টিস কত? 20। জেনে রাখা ভালো, জেনে রাখা ভালোতে এখানে একটা দেখেন 21 ধারায় 11 শ্রেণীর ব্যক্তিকে সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন এখানে একটা কথা আছে, কথাটা হলো যে 21 ধারায় উল্লেখ আছে 12 শ্রেণীর কর্মকর্তা, বাট বলবৎ আছে কয়টা? 11। 21 ধারায় মোট 12 শ্রেণীর সরকারি কর্মকর্তার উল্লেখ আছে, কিন্তু বর্তমানে বলবৎ আছে কয়টা? 11। 11 এবং এখানে আরেকটু আপনি লিখে রাখেন বইতে, সিপিসি এর ধারা 2-17 অনুসারে পাবলিক অফিসার 8 প্রকার। দেওয়ানি কার্যবিধির 2-17 ধারা অনুসারে, দেওয়ানি কার্যবিধির 2-17 ধারা অনুসারে
পাবলিক অফিসার 8 প্রকার। দেওয়ানি কার্যবিধি 2-17 ধারা অনুসারে পাবলিক অফিসার 8 প্রকার। পাবলিক অফিসার 8 প্রকার। তাহলে দণ্ডবিধি অনুসারে পাবলিক অফিসার 12, বাট বলবৎ আছে কত? 11। আর সিপিসি বা দেওয়ানি কার্যবিধি 2-17 অনুসারে পাবলিক অফিসার কত? 8 প্রকার। এখন দণ্ডবিধিতে পাবলিক অফিসার বলে নাই, দণ্ডবিধি বলছে পাবলিক সার্ভেন্ট, আর দেওয়ানি কার্যবিধিতে বলছে পাবলিক কি অফিসার। তো যাই হোক, মানে আপনার ভুল না হয়ে যায়, একবার মনে উঠবেন এইভাবে যে এক জায়গায় 11 আর কোন জায়গায় যেন 8 প্রকার বললাম। তো এটা আছে কোথায়? দেওয়ানি কার্যবিধিতে আছে 8 প্রকার, আর দণ্ডবিধিতে আছে 12 প্রকার, বাট অ্যাকচুয়ালি বলবৎ আছে কয় প্রকার? 11 প্রকার। আর 11 দাগাইতাম না 12 দাগাইতাম অবজেক্টিভ পাইলে। আচ্ছা, প্রশ্ন যেভাবে হবে সেইভাবে দাগাবেন। আচ্ছা দেখেন, আমরা 1 নং প্রশ্নটা একটু পড়ি। যে দণ্ডবিধির কোন ধারায় জজের সংজ্ঞা প্রদান করা হয়েছে? কত ধারায়? 19 ধারায়। কোর্ট অফ জাস্টিস কত? 20। পাবলিক সার্ভেন্ট কত? 21। আর ফৌজদারি সরি দেওয়ানি কার্যবিধিতে পাবলিক অফিসার আছে কততে? 2-17। 2-17 কয় প্রকার? 8 প্রকার। ধন্যবাদ। সেলফ প্র্যাকটিসে যদি আসি, যে দ্য পেনাল কোড 1860-এর কোন অধ্যায়ে জেনারেল এক্সপ্লানেশনস বর্ণনা করা হয়েছে? কোন অধ্যায়ে? দ্বিতীয় অধ্যায়ে। তো আমরা চলে আসি, দেখেন অবৈধ লাভ, অবৈধ ক্ষতি। এখন যাদের আবার মনে হচ্ছে যে স্যার তো 6 থেকে 52 ক পর্যন্ত বললো, কিন্তু শুরু তো করলো 19 ধারা থেকে। শুরু তো করলো কত? 19। আর 19, 20, 21 পড়লাম, আবার 22 না করে 23-এ চলে আসতেছি। তো যার দরকার ওই করা আপনি নিজ দায়িত্বে করে নিবেন, আমরা এখানে পড়বো না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা যেটা চলে আসবো সেটা হলো 23 ধারা, অবৈধ লাভ আর অবৈধ ক্ষতি, রংফুল গেইন, আর একটা হচ্ছে কি রংফুল লস। এই দুইটা জিনিসই আলোচনা করেছে 23 ধারায়। কত ধারায়? 23 ধারায়। রংফুল গেইন আর রংফুল লস, এই জায়গা পড়ার আগে আমার আলোচনা একটু শুনেন। যে জিনিসের উপর আপনার আইনগত অধিকার আছে, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে বেআইনি ভাবে কেউ নিয়ে যায়, তাহলে আপনার যে লসটা হইছে এটা হলো রংফুল লস, আর তার যে লাভটা হইছে এটা হলো রংফুল গেইন। আমি আবার বলি, ঠান্ডা মাথায় চিন্তা করেন। ধরেন আমার এই মোবাইলটার মালিক আমি, এখন এই মোবাইলটার উপর আমার আইনগত অধিকার আছে। এখন এই মোবাইলটা যদি আমার কাছ থেকে কেউ চুরি করে নেয়, ছিনতাই করে নেয়, দস্যুতা করে নেয়, ডাকাতি করে নেয়, যেভাবেই নেক না কেন, তাহলে যে চুরি করে যদি নাই, তার তো এই মোবাইলটার উপর আইনগত অধিকার আছে? নাই। বা ছিনতাই করে নিলে আমার ভয় দেখায় নিছে, তার কিন্তু আইনগত অধিকার নাই। তাহলে আমার আইনগত অধিকার যেটার উপর আছে, আমার এই জিনিসটা আমার কাছ থেকে বেআইনি ভাবে নিয়ে যাচ্ছে, তাহলে আমার যে ক্ষতিটা হয়েছে এটা কি বেআইনি ক্ষতি। আর যে জিনিসের উপর কারো আইনগত অধিকার নাই, সেই জিনিসটা যদি সে বেআইনি পন্থায় লাভ করে, তাহলে তার যে লাভটা হলো সেটা কি অবৈধ লাভ বা বেআইনি লাভ বা রংফুল গেইন। এখন তাহলে যে চুরি করে তার হয় বেআইনি লাভ, আর যার জিনিস চুরি করে তার হয় কি বেআইনি ক্ষতি। এখন অনেকে যে জিনিসটা প্রশ্ন, আমি আগে থেকে আপনাদের উত্তর দিয়ে দিই, অনেকে প্রশ্ন করে যে স্যার আমার মোবাইল আমার কাছ থেকে নিয়ে গেল চুরি করে, তাহলে আমার বেআইনি ক্ষতি হবে? আমার তো আইনি ক্ষতি হয়েছে, ঠিক আছে? আমার মোবাইল আমার থেকে নিয়ে গেল, তা আমার বেআইনি ক্ষতি হবে কেন? আমার তো আইনগত ক্ষতি হয়েছে। আপনার বেআইনি ক্ষতি হয়েছে এই কারণে, বেআইনি ক্ষতি হয়েছে বলেই আপনি চোরের বিরুদ্ধে মামলা করতে পারতেছেন, বুঝতে পারতেছেন? আইনি ক্ষতি যদি হতো তাহলে আপনি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারতেন না। ধরেন কোর্ট যদি আপনার জরিমানা করে, তাহলে কোর্টের বিরুদ্ধে তো মামলা করার কোনো কি বিষয় না, কারণ আপনার যে কোনো একটা আপনি অপরাধ করছেন, আপনার জরিমানা করছে, এটা হলো আইনি ক্ষতি। এটা কি মোবাইল কোর্ট এসে বিভিন্ন জনরে জরিমানা করতেছে, তো এটা কিন্তু বেআইনি ক্ষতি না, এটা কি আইনি ক্ষতি। কিন্তু কেউ যদি ফলের দোকানদারে বলে যে আমার 20,000 টাকা এখনই দিবেন, নাহলে তোমার খবর আছে, এবং সে 20,000 টাকা কি নিয়ে নিছে,
তাহলে যে নিছে তার হইছে বেআইনি লাভ, আর যার টাকা সে দিয়ে দিল তার হইছে কি বেআইনি ক্ষতি। আশা করি বুঝতে পারছেন। এখন এই জিনিস দুইটা আলাদা কোনো অপরাধ না। রংফুল লস এন্ড রংফুল গেইন এটা স্বতন্ত্র কোনো অপরাধ না। এটা কোনো অপরাধ হয়েছে কিনা এটা স্বতন্ত্র মানে শনাক্ত করার একটা মাধ্যম। বুঝতে পারছেন? এটা ধরেন আমার থার্মোমিটার, যে আহ, শরীরের সাথে সংস্পর্শে আনলে বোঝা যায় যে এই জায়গায় শরীরে কত টেম্পারেচার কত আছে। তো রংফুল গেইন আর রংফুল লস শুধুমাত্র সেই সকল অপরাধের ক্ষেত্রেই হতে পারে যেই সকল অপরাধ হচ্ছে আপনার সম্পত্তি সংক্রান্ত অপরাধ। কি বলেন? সম্পত্তি সংক্রান্ত অপরাধ। একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির হত্যা করে, টাকা পয়সা কিছু নেয় নাই, এই জায়গায় রংফুল গেইনও হয় নাই, রংফুল কি লসও হয় নাই। বুঝেন কিনা? একজন আর একজনকে ঘুষি দিয়া দাঁত ফেলে দিছে, মানে টাকা পয়সা কিছু নেই নাই, এমনি মারামারি করছে, এই জায়গায় কারো রংফুল গেইন রংফুল লস হয়েছে? আবার কেউ বললেন না যে স্যার আমার তো দাঁত পড়ে গেছে, আর ও যদি আমার ভাঙা দাঁত নিয়ে যায়। না, বিষয়টা হচ্ছে যে সাধারণত আপনার ওই যে চুরি ডাকাতি দস্যুতা এই সকল অপরাধের ক্ষেত্রেই কি থাকে, একজনের হয় রংফুল লস আর একজনের হয় কি রংফুল। একটু পড়ি দেখেন। একটা গরম উঠলে আবার অবৈধ লাভ বা রংফুল গেইন, একটু পড়ি দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রথমে আমরা যেটা দেখবো দেখেন, অবৈধ লাভ রংফুল গেইন। অবৈধ লাভ অর্থ হলো, গোল দিবেন, বেআইনি ভাবে এরূপ সম্পত্তি লাভ করা। আপনি লাভ করেছেন কিভাবে? বেআইনি ভাবে। যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোনো আইনানুগ অধিকার নেই। wrongful gain is gain by unlawful means of property to which the person gaining is not legally entitled, মানে যে যার ওই সম্পত্তিটা লাভ করার আইনগত অধিকার নাই। যেমন ক একটি ঘড়ি চুরি করলো, উক্ত ঘড়িতে চোর ক এর কোনো আইনানুগ অধিকার কি নাই, সুতরাং ক সম্পত্তিটি অবৈধভাবে লাভ করেছে বলে কি হবে বলেন গণ্য হবে। অপরদিকে অবৈধ ক্ষতি বা রংফুল লস, এখানে যদি আমরা আসি, যে অবৈধ ক্ষতি হলো বেআইনি ভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত লোকের কি আছে, আইনানুগ অধিকার আছে। সেম উদাহরণ যদি বলি, যে এ বি এর একটি ঘড়ি চুরি করলো, এখানে বি হলো কি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উক্ত ঘড়িতে বি এর কি ছিল, আইনানুগ অধিকার ছিল। সুতরাং চুরির ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বি এর অবৈধ ক্ষতি হলো, এবং চোরের হলো কি অবৈধ। তো যখন কোনো ব্যক্তিকে তার সম্পত্তি হতে বঞ্চিত করা হয় বা তার নিকটত সম্পত্তি নিয়ে নেওয়া হয়, তখন যে ব্যক্তি এরূপ সম্পত্তি গ্রহণ করে সে অবৈধ লাভ করেছে বলে কি হবে গণ্য হবে, এবং যে ব্যক্তির নিকট হতে উক্ত সম্পত্তি গ্রহণ করা হলো তার অবৈধ ক্ষতি হলো বলে কি হবে গণ্য হবে। তো জেনে রাখা ভালোতে যদি আমরা একটু পড়ি দেখেন, যে অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি গোল দিবেন কোনো অপরাধ না, মানে অবৈধ ক্ষতি বা অবৈধ লাভ এটা কোনো স্বতন্ত্র অপরাধ না। কিন্তু কতিপয় অপরাধ হয়েছে কিনা তা নির্ধারণে গুরুত্বপূর্ণ কি বলেন বিষয়, যেমন চুরি ডাকাতি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা ইত্যাদি। অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি অবশ্যই গোল দিবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হতে হবে, অর্থাৎ অবৈধ লাভ বা অবৈধ যে ক্ষতি এটা স্থাবর সম্পত্তি সংক্রান্তও হতে পারে, এটা কি অস্থাবর সম্পত্তি সংক্রান্তও হতে পারে। তো এরপরে যদি আমরা দেখি, যে যে ব্যক্তি অবৈধ ক্ষতির দাবি করবে তাকে অবশ্যই উক্ত সম্পত্তিতে আন্ডারলাইন করবেন আইনগতভাবে অধিকারী হতে হবে। যদি কেউ কেউ দাবি করে যে আমার অবৈধ ক্ষতি হয়েছে, তাহলে অবশ্যই তার ওই সম্পত্তিতে আইনগতভাবে অধিকার থাকা লাগবে। কেউ উত্তর দিবেন না, যাকে আমি প্রশ্ন করি সে উত্তরটা দেন। তানবীরই বলেন, তানবীর। ধরেন একটা লোক, সে মোবাইল চুরি করে আর কি, তো সে মোবাইল চুরি করছে, চুরি করার পর অনেকগুলো মোবাইল সে চুরি করছে, এখন অনেকগুলো মোবাইল সে চুরি করে সে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমন সময় তার কাছ থেকে আবার একটা লোক এসে 5টা মোবাইল নিয়ে গেছে জোর করে, মানে চোরের কাছ থেকে মোবাইল কি আর এক চোর নিয়ে গেছে, চোরের উপর বাটপারি। তাহলে এই যে যে বাটপার যে চোরের কাছ থেকে যে নিল, এই জায়গা চোরের কি কোনো অবৈধ ক্ষতি হয়েছে কিনা বলেন তানবীর? চোরের অবৈধ ক্ষতি হয় না, কিন্তু যে নিছে তার অবৈধ লাভ নিছে। চোরের অবৈধ ক্ষতি কেন হয় না ব্যাখ্যা দেন। কারণ তোর যে সম্পত্তি সে অবৈধভাবে নিছে, সে তো সে অলরেডি সে সম্পত্তিটা অবৈধভাবে ওই সম্পত্তিটার উপর ওই ব্যক্তির কোনো আইনানুগ অধিকার নাই, তো তার আইনগত কিন্তু অধিকার নাই অ্যাকচুয়ালি রংফুল লস হয় না, কিন্তু ওই যে আরেকজন যে নিছে তার হয়েছে কি রংফুল গেইন।
না, না না রিসার্চ বলা হবে না। আচ্ছা, রংফুল লস রংফুল গেইন বুঝেন নাই? অনলাইন অফলাইন কেউ আছেন বলেন? আমরা একটু পড়ি, দেখেন এখানে সেলফ প্র্যাকটিসে যদি 3 নং প্রশ্নটা দেখেন, যে ড্যাশ হলো বেআইনি ভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত লোকের আইনানুগ অধিকার আছে। মানে অবৈধ ক্ষতি হলো বেআইনি ভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত লোকের কি আছে? আইনানুগ অধিকার আছে। ধন্যবাদ। 23 এতটুকুই মনে রাখেন, এটার অবৈধ ক্ষতি অবৈধ লাভ বলে, বেআইনি ক্ষতি বেআইনি লাভ বলে। বাট ইংরেজিতে কি বলে? রংফুল গেইন আর রংফুল। তাহলে আমরা 19-এ পাইলাম জজ, 20-এ পাইলাম কোর্ট অফ জাস্টিস, 21-এ পাইলাম সরকারি কর্মকর্তা, 22 আমরা পড়ি নাই, 23-এ আছে কি? রংফুল গেইন আর রংফুল লস। এখন আমরা চলে আসি, দেখেন 24 ধারায় কি আছে। অসাধু ভাবে এবং প্রতারণামূলক ভাবে। তো পেনাল কোড 1860 24 ধারায় অসাধু ভাবে ডিসঅনেস্টলি বা 25 ধারায় প্রতারণামূলক ভাবে বা ফ্রডুলেন্টলি এর সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রথমে আমরা চলে আসি অসাধু ভাবে। 24 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তির বেআইনি লাভ করাতে বা অন্য কোনো ব্যক্তিকে বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো কিছু করলে উক্ত ব্যক্তি ওই কাজটি গোল দিবেন অসাধু ভাবে করেছে বলে গণ্য হবে। সহজ কথা যদি বলি, যে কোনো কাজ যদি বেআইনি লাভ করার উদ্দেশ্যে করে, যে জায়গায় বেআইনি লাভ আছে সেই জায়গায় ওই কাজটা করা হয়েছে কিভাবে? অসাধু ভাবে। বুঝেন কেন? যে জায়গায় বেআইনি লাভ আছে তার মানে তার মনে একটা কি চিন্তা ছিল, মানে অসৎ চিন্তা ছিল। তাহলে আপনি মনে রাখবেন যে কোনো ব্যক্তির বেআইনি লাভ করাতে, বেআইনি লাভ বা অন্য কোনো ব্যক্তিকে বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে, আমার বেআইনি লাভ মানেই তো আর একজনের বেআইনি ক্ষতি। কোন ব্যক্তি কোনো কিছু করলে ওই ব্যক্তি ওই কাজটি অসাধু উপায় করেছে বলে কি হবে বলেন? তার মানে চুরির ক্ষেত্রে অসাধু, চুরির ক্ষেত্রে কাজটা অসাধু ভাবে করে, কারণ চুরিতে একজনের হয় বেআইনি লাভ আর একজনের কি? বেআইনি ক্ষতি। আর বেআইনি লাভ বেআইনি ক্ষতি আর থাকলেই সেই জায়গায় ওই কাজটা করা হয়েছে কি? অসাধু ভাবে বা ডিসঅনেস্টলি। ঠিক একই ভাবে দস্যুতা বলেন, ডাকাতি বলেন, প্রতারণা বলেন, সম্পত্তি সংক্রান্ত যত অপরাধ আছে এই জায়গায় একজনের হয় অবৈধ লাভ আর আরেকজনের হয় অবৈধ ক্ষতি। আর কাজটা করা হয় কিভাবে? অসাধু ভাবে, ডিসঅনেস্টলি। এবং ডিসঅনেস্টলিও আলাদা কোনো অপরাধ না। ডিসঅনেস্টলি এর সংজ্ঞা দিছে কত ধারায়? 24 ধারায়। তো আমরা উপাদানে চলে আসি, দেখেন যে অবশ্যই কোনো কার্য করবে, অভিযুক্ত ব্যক্তি অবশ্যই কোনো কার্য করবে। সে এমন কার্য করেছে কোনো ব্যক্তির বেআইনি লাভ করাতে বা কোনো ব্যক্তিকে কি বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে। এমন বেআইনি লাভ বা বেআইনি ক্ষতি অবশ্যই কোনো কি সম্পর্কিত হতে হবে? সম্পত্তি। বলতে পারেন কোন ধরনের সম্পত্তি? উভয় এটা সম্পত্তি স্যার। স্থাবর হতে পারে, এটা কি অস্থাবর হতে পারে। যে ব্যক্তি বেআইনি ভাবে লাভ করেছে সে উক্ত সম্পত্তির অধিকারী না, বরং যে ব্যক্তির এমন বেআইনি ক্ষতি হয়েছে সে ওই সম্পত্তির কি? অধিকারী। তো এত প্যাচের আমার দরকার নাই, আপনি জাস্ট মনে রাখবেন অসাধু ভাবে সংজ্ঞা দিছে 24 ধারায়। যে জায়গায় একজনের অবৈধ লাভ হচ্ছে আর একজনের অবৈধ ক্ষতি হয়েছে তখন ওই অপরাধটা করা হয়েছে কিভাবে? অসাধু। এলো সাফ কথা। তো দেখেন, আন্ডারলাইন করবেন যে সাধারণত চুরি, বলপূর্বক গ্রহণ, বলপূর্বক গ্রহণের নিচে একটু লিখে রাখেন চাঁদাবাজি। চুরি, বলপূর্বক গ্রহণ, বলপূর্বক গ্রহণের আর এক নাম কি? চাঁদাবাজি। সামনে আমরা খুব সুন্দরভাবে বিস্তারিত করবো, সমস্যা নাই। দস্যুতা, দস্যুতার নিচে লেখেন ছিনতাই। দস্যুতার আর এক নাম কি? ছিনতাই। তা চুরি, বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি, দস্যুতা বা ছিনতাই, অসাধুভাবে আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ ইত্যাদি অপরাধের ক্ষেত্রে অসাধুভাবে কার্যটি কি বলেন? অসাধুভাবে কার্যটি করা হয়। তো তাহলে আমরা মনে রাখলাম যে 23 ধারায়, 23 ধারায় আছে হলো রংফুল গেইন রংফুল লস। আর 24 ধারায় বললাম কি? ডিসঅনেস্টলি বা অসাধুভাবে। দেখি আপনারা তো বলে যাচ্ছেন, যে দেখি কে কি বুঝতেন। এই ইয়া তপন সাহেব, রংফুল গেইনের একটা উদাহরণ দেন তো, মানে অবৈধ লাভের একটা উদাহরণ দেন। জি, ওনারে বলতে দেন।
তার আমার এই কলমটা হ্যাঁ। এই পরিবার আছে, আমি কলমটা এখানে রাখছি, হুম। কলমটা উল্টো দিকে তাকাইছি, কিন্তু আর নিয়ে এটা ভেরিয়েবল আছে, হ্যাঁ। এটা হচ্ছে সিলভারের রংপুর কেইস, আর আপনার কি হচ্ছে? আছে রংপুর লস। লস। আর অসাধু ভাবে কাকে বলে বলেন? হয়েছে, আপনার উদাহরণ হয়েছে। অসাধু ভাবে কাকে বলে বলেন? আর দুটো আছে স্যার, এই যে দেলোয়ার যে কাজটা করলো, এই কাজটাই করেছে কিভাবে? অসাধু ভাবে। বুঝতেন? তো যাই হোক, আমরা চলে আসি প্রতারণামূলক ভাবে বা ফ্রডুলেন্টলি, ধারা 25। প্রতারণামূলক ভাবে বা ফ্রডুলেন্টলি, ধারা কত? 25। কলম যদি ভুলে ভুলে নিয়ে যায় তাহলে তো আর সুস্বাদুভাবে হবে না। ওটা ইন্টেনশনালি না, সেক্ষেত্রে অসাধু। ওটা আছে রেবেনে খাবে। দেখেন, দণ্ডবিধির 25 ধারায় প্রতারণামূলক ভাবে বা ফ্রডুলেন্টলি এর সংজ্ঞা দেওয়া হয়েছে। কত ধারায়? 25 ধারা। তো ডিসঅনেস্টলি 24, ফ্রডুলেন্টলি কত? 25। এখন প্রতারণামূলক ভাবে বিষয়টা হচ্ছে কি কি, এটা আমার একটু মনে রাখতে হবে যে কিছু কিছু অপরাধের ক্ষেত্রে অপরাধটা করা হয় অসাধু ভাবে, আর কিছু কিছু অপরাধ করা হয় প্রতারণামূলক ভাবে, আর কিছু কিছু অপরাধের মধ্যে অসাধুতাও থাকে, প্রতারণাও থাকে। বুঝতে পারছেন? তাহলে সাধারণত অবৈধ ক্ষতি বা অবৈধ লাভ এখানে থাকে কি? অসাধুতা। জি, আসছে আসছে, ঠিক আছে জি। আর কিছু কিছু অপরাধ করা হয় কি? প্রতারণামূলক ভাবে। প্রতারণামূলক ভাবে কি? কিছু কিছু কাজ প্রতারণামূলক ভাবেই করে। আমরা যখন দণ্ডবিধি পড়বো, প্রতারণার সংজ্ঞা, ছদ্মবেশে প্রতারণা, তারপরে ওই যে আপনার প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি, এই সকল। তারপরে আমরা দণ্ডবিধি পড়লে একটা অধ্যায় পাবো ওজন এবং বাটখারা সংক্রান্ত, ওজন বাটখারায় ভেজাল, যাতে লোকজনকে ঠকানো যায়। তো এই কাজগুলো করা হচ্ছে কিভাবে? প্রতারণা করার অভিপ্রায়। তো একটু যদি পড়ি, দেখেন যে কোনো ব্যক্তি কোনো কিছু প্রতারণামূলক ভাবে করেছে বলা যাবে যদি উক্ত কাজটি গোল দিবেন প্রতারিত করার অভিপ্রায় করে, কিন্তু অন্যথায় না। অন্যথায় না করলে বা অন্যথায় না, তার মানে কোনো কিছু প্রতারণামূলক ভাবে করা হবে, অবশ্যই সেখানে কি থাকতে হবে? প্রতারণা করার অভিপ্রায়। সুতরাং প্রতারণা করার অভিপ্রায় কোনো কিছু করা বা প্রতারণামূলক ভাবে করা হয়েছে মর্মে গণ্য হবে। প্রতারিত করা বলতে বলবেন ঠকিয়ে দেওয়া, প্রবঞ্চিত করা, বা যে ব্যক্তিকে ঠকিয়ে দেওয়া হবে তার ক্ষতি করা। এখন আপনাদের যদি খুব সংক্ষেপে আমি বলি, ধরেন চুরির ক্ষেত্রে একজনের সম্পত্তি, আচ্ছা আমি দেখেন, আমার এই মোবাইলটা আমি আমি আমার কাছ থেকে একজন নিয়ে গেছে, আমি জানি না, আমার সম্মতি ছাড়া সে করছে কি? চুরি। আমার মোবাইলটা আমার ভয় দেখাইছে যে যদি আমি তার এই মোবাইলটা না দেই তাহলে 1 মাসের মধ্যে ইন্টারনেটে আমার নামে কুৎসা তথ্য রটাবে, তাহলে আমি তার মোবাইলটা দিয়ে দিলাম। এটা হচ্ছে চাঁদাবাজি। এটা হচ্ছে কি? চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ। সামনে আমরা পড়বো। আমার মোবাইলটা তাৎক্ষণিক আমার ভয় দেখাইছে যে এখনই যদি না দেন তাহলে আমার ক্ষতি করে ফেলবে বা আমার হত্যা করবে। এটা হচ্ছে দস্যুতা বা ছিনতাই। এই দস্যুতা বা ছিনতাই যদি 5 জনে করে, এটাকে বলে ডাকাতি। আচ্ছা, আমার মোবাইল একজন ধার নিছে, যে আমার একদিনের জন্য দেন, পরে আমি দিয়ে দিব। ধার নিয়ে আর জীবনে কোনোদিন ফেরত দেয় না, এটা হলো আত্মসাৎ। এটা কি? আত্মসাৎ। আমি এই মোবাইলটা আমার এক কর্মচারীর কাছে রাখতে দিছি যে তুমি রাখো, আমি ঢাকা থেকে এসে নিব। এই কর্মচারী মোবাইল বেচে খেয়ে ফেলছে। এটা আছে কি? অসাধুভাবে, মানে অপরাধজনক বিশ্বাসঘাতক। এখন এই যে যে অপরাধগুলোর উদাহরণ আমরা দিলাম, আপনার সামনে আমরা বিস্তারিত পড়বো, বাট এখন আপনাদের বোঝানোর জন্য সংক্ষেপে বললাম এই সবগুলো অপরাধের মধ্যে থাকে অসাধুতা। কি থাকে? অসাধুতা। কিন্তু প্রতারণা কাকে বলে? প্রতারণা মানে হলো যে আমাদের একজনকে বলা হলো যে যার মাথায় চুল নাই, বলা হলো তারে এমন একটা তেল এনে দেখাইছে যে এই তেল দিলে আপনার একেবারে কুদ্দুস বয়াতির মতো বাপি চুল হবে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি বাবরি চুল তো পরের কথা, ওই মাথার পিছনে যে করা ছিল সবগুলো একেবারে তেল তেলে হয়ে গেছে। এইটা অ্যাকচুয়ালি আপনার ওই চুরিও হয় না, ওই আপনার এতগুলো যা বললাম হয় না। চিন্তা করলে চাঁদাবাজি হয় না, এটা আপনারা করছে কি? ছলনা বা তঞ্চকতা, মানে প্রতারণা। তাহলে এই প্রতারণা হলো যেখানে অবশ্যই কি থাকবে? ছলনা থাকবে। অনেকে আমাদের নজির আছে, বিভিন্ন জনের কাছে শুনছি যে গুলিস্তানের আহ, ওই আপনার মার্কেট থেকে মোবাইল কিনে নিয়ে আসছে, এরপর বাসায় এসে দেখে কি ওর ভিতরে বালি ভরা বা আটা ভরা। ওই জায়গাতে ঠিকঠাক ভাবেই মোবাইল কিন্তু চালু করে দিছে। তাহলে এটা হচ্ছে কি? প্রতারণা। প্রতারণা। সো প্রতারণা করে কোনো কাজ করা হয়, যে ক্ষেত্রে প্রতারণা থাকে ধরে নেওয়া হবে ওই কাজটা করেছে কিভাবে? প্রতারণামূলক ভাবে। যেমন দেখেন,
দণ্ডবিধির 264 থেকে 266 যে অপরাধ আমরা সামনে পড়বো, 415, 421 থেকে 424 ইত্যাদি ধারায় উল্লেখিত অপরাধগুলোর ক্ষেত্রে প্রতারণামূলক ভাবে বিষয়টি করা হয়েছে, সেটা প্রমাণিত হয়। তাহলে আমরা যেটা জানলাম ভাই, যে প্রতারণামূলক ভাবে সংজ্ঞা দিছে কত ধারায়? 25 ধারায়। আর ডিসঅনেস্টলির সংজ্ঞা দিছে কত ধারায়? 24 ধারায়। এবং পার্থক্যের কথা যদি বলি, যে কিছু কিছু অপরাধের ক্ষেত্রে ওই কাজটা করা হয় কি অসাধু ভাবে, আর কিছু কিছু অপরাধ করা হয় কি প্রতারণামূলক ভাবে। এতটুকু মনে রাখলেই হবে। আমরা একটু বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন। এই নয়েজ যারা আছে মিউট করেন। দ্য পেনাল কোড 1860 অনুসারে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কাজ করলে কাজটি ড্যাশ ভাবে করেছে বলে গণ্য হবে। এখন এই এই প্রশ্নটা দারুণ প্রশ্ন। দেখেন, আপনি যদি আইন না পড়েন তাহলে আপনার কাছে সবগুলো শব্দই যৌক্তিক লাগে। দেখেন, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কাজ করলে কাজটি ড্যাশ করেছে বলে গণ্য হবে। সাধারণ অর্থে অন্যায় ভাবে যৌক্তিক হয়, বেআইনি ভাবেও হয়, অসাধু ভাবেও হয়, আবার কি অবৈধ ভাবেও হয়। বাট এই জায়গায় অ্যাকচুয়ালি হবে হলো কি জানেন? অসাধু ভাবে। কারণ ওই জায়গায় ইংরেজি অসাধুতার ওই জায়গায় বা ইংরেজি শব্দ ব্যবহার করছে ডিসঅনেস্টলি। কি ডিসঅনেস্টলি? আর ডিসঅনেস্টির বাংলা হয় কি অসাধু ভাবে। তো এটা খুবই ভালো প্রশ্ন, যে ক্ষতি সাধনের উদ্দেশ্যে যদি কোনো কাজ করে তাহলে ধরে নেওয়া হবে সেই কাজটা করছে কিসের উদ্দেশ্যে? অসাধু ভাবে। আর যদি ওখানে ছলনা বা তঞ্চকতা থাকতো তাহলে কাজ করছে কিভাবে? প্রতারণামূলক। তাহলে আমি আবার একটু আপনাদের মনে করাই দিই, যে আমাদের যেটা মনে করাই দিই সেটা হলো যে জজ আছে কততে? 19। কোর্ট অফ জাস্টিস কত? 20। সরকার কত? 21। রংফুল লস রংফুল গেইন কত? 23। ডিসঅনেস্টি কত? 24। আর আপনার ফ্রডুলেন্টলি কত? 25। ধন্যবাদ। আমরা চলে আসি নকল করা বা কাউন্টার ফেইট। ধারা কত? 28। 28 ধারায় বলতেছে, দেখেন, নকল করার ক্ষেত্রে নিম্নলিখিত আবশ্যিক শর্তগুলো থাকতে হবে। কি কি? কোনো একটি বস্তুকে অন্য বস্তুর সদৃশ করা, মানে একটা বস্তুকে অন্য বস্তুর কি করা? সদৃশ করা। আর এমন সদৃশ করার অভিপ্রায় হলো অনুরূপ সদৃশ্য দ্বারা প্রতারণা বা প্রবঞ্চনা করা, আর অনুরূপ সদৃশ্য প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে এমনটি জেনে সদৃশ করা। দেখবেন যে আমাদের যে বোম্বে সুইটস এর যে পটেটো পটেটো ক্র্যাকার্স, আমাদের ছোটবেলায় শুধু পটেটো ক্র্যাকার্স ওই ওই টাইপের ওই স্টাইলের প্যাকেট বা ওই নামের একটাই ছিল। কিন্তু পরবর্তীতে অনেক মানে ওটার থেকে নকল বের করছে অনেক। তো এইগুলা যারা করেছে ওই কাজটা কি করেছে? নকল করেছে বা কাউন্টারফেট করেছে বলে কি হবে? গণ্য হবে। দেখবেন যে গ্রামগঞ্জের দোকানগুলোতে এই জিনিসগুলো বেশি পাওয়া যায়। দিবে নেক্সট নেসক্যাফে লেখা আছে নেক্সট কফি, মানে স্টাইল একই রকম, যাতে মানে লোকজন প্রলুব্ধ হয় যে এই জিনিসটা হলো বাটা লেখা আছে রাটা। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে কি করা? আপনার নকল করা বা কাউন্টারফেট করা। এখন দেখেন, জেনে রাখা ভালো, সেটা হলো যে নকলকরণের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, অনুকরণ বা নকল গোল দিবেন, অবিকল হওয়া বাধ্যতামূলক না। এটা গুরুত্বপূর্ণ কথা। মানে কোন নকল 100% নকল হওয়ার প্রয়োজন নাই। যদি সে 40%ও করে তবুও সেটা কি নকল বলেই গণ্য হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কাউন্টারফেট আছে কত দ্বারাই? 28 দ্বারাই। নকল কি হুবহু হওয়া লাগবে? তো হওয়ার দরকার নাই। আমরা চলে আসি ডকুমেন্ট বা দলিল। ডকুমেন্ট বা দলিল ধারা কত? 29। তো সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 3 ধারায় এবং দণ্ডবিধির 29 ধারায় দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। সাক্ষ্য আইনের কত ধারায়? 3 ধারায়। আর দণ্ডবিধির কত? 29 ধারায়। দলিল বলতে কোনো আন্ডারলাইন করবেন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয়কে বোঝায়। কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয় দলিল হিসেবে গণ্য হবে যদি সেটা 29 ধারায় উল্লেখিত পন্থায় বা উদ্দেশ্যে প্রকাশিত বা বর্ণিত হয়। এই নতুন একজন আসছে, ওনার এই কাগজটা দেন তো। কই ভাই? এটা নেন।
আচ্ছা, শর্ত সমূহ দেখি, দেখেন যে 29 ধারা অনুসারে কোন বিষয় দলিল হিসেবে গণ্য হতে কোন বিষয় দলিল হিসেবে গণ্য হতে হলে নিম্নলিখিত শর্ত অবশ্যই পূর্ণ হতে হবে। এক, দেখেন এটা আমরা কিছুদিন আগে যে সাক্ষ্য আইন পড়েছিলাম সেখানে আমরা জানি কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয় হতে হবে, অবশ্যই সেটা কোনো কিসের উপর হতে হবে, পদার্থের উপর। পদার্থ এটা হতে পারে আপনার কাগজ, এটা হতে পারে দেওয়াল, এটা আপনার হাত পাও হতে পারে, ঠিক আছে, পদার্থ। দেখেন, তা উক্ত বিষয় উক্ত পদার্থের উপর প্রকাশ বা বর্ণনা করা হয়েছে, আন্ডারলাইন করবেন, অক্ষর, সংখ্যা বা চিহ্নের সাহায্যে। কিসের কিসের মাধ্যমে? অক্ষর, সংখ্যা বা কি সংখ্যা এবং চিহ্নের সাহায্যে, চিহ্নের সাহায্যে। উক্ত অথবা উক্ত পন্থা সমূহের একাধিক পন্থায়। এটা সিগনেচার কে করেন নাই? সিগনেচার করেন, ধরেন, দেন দেন, পিছনে দেন। আচ্ছা, অক্ষর, সংখ্যা অথবা কি চিহ্নের সাহায্যে বা উক্ত পন্থা সমূহের একাধিক পন্থা, অর্থাৎ যেখানে অক্ষরও থাকতে পারে, সংখ্যা, দুইটার কম্বিনেশনে থাকতে পারে, শুধু অক্ষর থাকতে পারে, শুধু সংখ্যা থাকতে পারে, শুধু চিহ্ন থাকতে পারে, আবার সবগুলোও থাকতে পারে। তো উক্ত বিষয়ে লিপিবদ্ধ করার উদ্দেশ্যে পন্থাসমূহ ব্যবহার করার অভিপ্রায় ছিল বা ব্যবহৃত হতে পারে। এখন আমরা একটা জিনিস যেটা বুঝি সেটা হলো যে, মানে সাধারণভাবে অনেক লোক বুঝি কি, যে দলিল বলতে বোঝায় যে আমরা যে যে সম্পত্তির যে দলিল, যে সাধারণত ছোটবেলা থেকে তো আমরাই বুঝি যে ওইটাই হলো দলিল। এখন আমাদের অনেকের চিন্তা ভাবনা ওইটার মধ্যে আটকে আছে যে শুধু বোধহয় ওটাই দলিল, স্ট্যাম্পে যেটা লেখা হয় ওটাই বোধহয় দলিল, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা না। এই যে আমরা যে আইন পাঠ করতেছি এটাও কি একটা দলিল। জি। তো সাক্ষ্য আইনের 3 ধারায় প্রদত্ত দলিলের সংজ্ঞায় আহ সকল গুরুত্বপূর্ণ পদার্থ অন্তর্ভুক্ত করা হয়েছে যার উপর লেখার মাধ্যমে বা প্রচলিত ছাপ বা চিহ্নের অন্য কোনো ধরন দ্বারা মানুষের চিন্তা বর্ণনা করা হয়। লিখিত যে কোনো জিনিস দলিল। মুদ্রিত, লিথোগ্রাফকৃত, লিথোগ্রাফকৃত এক ধরনের লেখাই, আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ফটোগ্রাফকৃত, সমস্ত শব্দই দলিল। কোনো বই, মানচিত্র, পরিকল্পনা দলিল। কোনো ধাতু বা প্রস্তর খণ্ডের উপর খোদাই করা হলে তা কি দলিল। কোনো ব্যঙ্গচিত্র দলিল। সাক্ষ্য আইনের 3 ধারা ও দণ্ডবিধির 29 ধারায় প্রদত্ত দলিলের সংজ্ঞা এক এবং কি বলেন অভিন্ন। উদাহরণ, কোন চুক্তির শর্তাবলী ব্যক্ত করে কোনো লেখা বা চুক্তির সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন কোন লেখা যখন পদার্থের উপর যেমন কোনো কাগজে প্রকাশিত হয় বা বর্ণিত হয় তখন উক্ত চুক্তি কি বলে গণ্য হবে, দলিল বলে গণ্য হবে। তারপরে দেখেন যে ব্যাংকারকে দেওয়া চেক, আমমোক্তারনামা, আমমোক্তারনামারে বলে পাওয়ার অফ অ্যাটর্নি। মানচিত্র সাক্ষ্য হিসেবে ব্যবহার করার অভিপ্রায় প্রস্তুত করা হয়েছে যা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা নির্দেশনা সম্বলিত কোনো লিখিত বস্তু যা গতিসীমা 40-এর নিচে লেখা সাইনবোর্ড ইত্যাদি সব কি দলিল। ডানে যান, বামে যান, ধীরে চলুন, বা ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, আমার মানে জন্ম থেকে চলছি, এই এই সবগুলাই এক একটা কি বলেন দলিল। দলিল। আচ্ছা, তাহলে এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো অফেন্সের সংজ্ঞা, অপরাধের সংজ্ঞা। দেখেন, অপরাধের সংজ্ঞা দণ্ডবিধির কত দাঁড়ায়? আমরা 40। যত সংজ্ঞা এখানে পড়বো, প্রথমত মনে রাখবেন যে এখান থেকে এইভাবেই প্রশ্ন আসে যে একটা ইংরেজি লাইন উঠাই দিল বা সরাসরি বললো যে অপরাধের সংজ্ঞা আলোচনা করছে, কত দাঁড়ায়? দণ্ডবিধির কত দাঁড়ায়? 40 দাঁড়ায়। দেখেন যে দণ্ডবিধির 40 ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। 40 ধারার প্রথম অংশে বলা হয়েছে অপরাধ বলতে এই কোড বলে শাস্তিযোগ্য করা হয়েছে এমন যে কোনো বিষয়কে বোঝায়। এই কোড মানে কি? আইন। আপনারা অনেকে একটা জিনিস ভুল করেন, একটা হলো মোট 3টা জিনিস। একটা হলো কোট, COAT, কোট, কয়াকার ট, কোট বলি আর কি, যেটা আমরা গায়ে পরিধান করি নাকি। আর একটা আছে কোর্ট, COURT, কোর্ট, এটা মানে কি আদালত। আর একটা হলো কোড, CODE, এই কোড মানে হলো বিধি বা আইন। বিধি বা কি আইন, 3টা কিন্তু 3 জিনিস। তো দণ্ডবিধির 40 ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। অপরাধ বলতে এই কোড বলে, এই কোড বলে মানে কি এই আইন বলে, এই আইন মানে দণ্ডবিধি, শাস্তিযোগ্য করা হয়েছে এমন কোন বিষয় বোঝায়। 40 ধারায় দ্বিতীয় অংশে অপরাধের সংজ্ঞার ব্যাপ্তি প্রসারিত করা হয়েছে এবং এই অনুচ্ছেদ বলে অপরাধ বলতে
এটা আন্ডারলাইন করেন। যে কোনো বিশেষ আইন, যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনে শাস্তিযোগ্য করা হয়েছে এমন যে কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে বিশেষ আইন বা স্থানীয় আইন, ওই সকল আইনে যদি কোনো অপরাধ শাস্তিযোগ্য করা হয় তাহলে সেটা কি বলেন? অপরাধ। অতঃপর 40 ধারার তৃতীয় অংশে অপরাধের সংজ্ঞা আরো প্রসারিত করা হয়েছে এবং উক্ত অংশে অপরাধ বলতে আন্ডারলাইন করবেন যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনের অধীন সেই সকল অপরাধগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যে ক্ষেত্রে বর্ণিত শাস্তি আন্ডারলাইন করেন জরিমানা সহ বা ব্যতীত 6 মাসের সমান অথবা বেশি মেয়াদে। অর্থাৎ বিশেষ আইনে বা স্থানীয় আইনে যদি কোনো অপরাধের সাজা হয় জরিমানা সহ বা ব্যতীত 6 মাসের সমান অথবা কি 6 মাসের বেশি, সেইগুলাকেই অপরাধ হিসেবে কি দেওয়া হয়েছে? স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা এইগুলো হলো কোন আইনের অধীন? বিশেষ আইন। স্থানীয় আইন বলতে বোঝায় ধরেন স্থানীয় ভাবে যে আইন আছে, আর বিশেষ আইন তো বুঝেনি বিশেষ আইন। তাহলে একটা জিনিস মনে রাখবেন যে দণ্ডবিধির অধীন সকল অপরাধ কি অপরাধ, আর বিশেষ আইনের অধীন যদি কোনো অপরাধের শাস্তি 6 মাসের কম হয় তাহলে সেটা কি, মানে দণ্ডবিধির অধীন অপরাধ হিসেবে সংজ্ঞায় সেটা অন্তর্ভুক্ত করা হয়নি। সুতরাং অপরাধ বলতে এমন কোন বিষয়কে বোঝায়, আন্ডারলাইন করবেন, দেখেন, যা দণ্ডবিধি অনুসারে শাস্তিযোগ্য করা হয়েছে, বা যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনে শাস্তিযোগ্য করা হয়েছে, বা যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনের অধীন সেই সকল অপরাধগুলোর অন্তর্ভুক্ত করা হয়েছে যে ক্ষেত্রে বর্ণিত শাস্তি জরিমানা সহ বা ব্যতীত বল দিবেন 6 মাসের সমান অথবা বেশি মেয়াদে। 6 মাস হলে 6 মাসের বেশি হলে অপরাধ, পাঁচটা খাই, পাঁচটা খাই। কম হলে হ্যাঁ, হয়। তো তাহলে আমরা যে জিনিসটা মনে রাখবো যে দণ্ডবিধিতে শাস্তিযোগ্য যা করা হয়েছে তাই তো অপরাধ, বিশেষ আইনে যেগুলোর অপরাধ বলা হয়েছে তাই তো অপরাধ। আবার যদি বিশেষ আইনে স্পেসিফিক ভাবে উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে যেগুলোর অপরাধ মানে 6 মাসের সমান সাজা অথবা বেশি, সেইগুলোর কি করা হয়েছে? অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া দেখেন, যারা এত কিছু মনে রাখতে পারবেন না, জাস্ট মনে রাখবেন অপরাধের সংজ্ঞা দিছে কত দাঁড়ায়। অন্যদিকে ফৌজদারি কার্যবিধি 1898 4 9 ধারাতে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই ধারা অনুসারে অপরাধ বলতে আন্ডারলাইন করেন সকল কার্য বা গোল দিবেন কার্যবিরতি, অ্যাক্ট অর ওমিশন। কার্য তো বুঝেন, একজন আর একজনের নাকে ঘুষি দিছে, অপরাধ। কার্যবিরতি কি? কখনো কোনো কাজ না করেও অপরাধ হতে পারে। ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তার কোনো দায়িত্ব পালন করে না, এটা কি? কার্যবিরতি। বা আপনার সামনে একটা মানে আপনি একজনকে, ওই যে একটা উদাহরণ আছে এইভাবে আমরা সামনে পড়বো, যে একজন লোক একটা মুরগিরে গুলি করছে বা পাখি শিকারে গেছে, ঝোপের আড়ালে ছিল আর একজন লোক, তো এটা সে দেখে নাই। তো গুলি করার পরে ওই গুলিটা ঝোপের আড়ালে ওই ব্যক্তির গায়ে লাগছে। তো এই পর্যন্ত যে গুলি করছে তার কোনো অপরাধ হয় নাই, কিন্তু যখন সে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় কাঁপতাচ্ছিল, সে 1 ঘন্টা সময় পাইছে, 1 ঘন্টায় তারা হসপিটালে নিতে পারতো, কিন্তু হসপিটালে নেয় নাই। তখন এটা হচ্ছে কার্যবিরতি, ধরেন কার্যবিরতি, সে নেয় নাই। এটা হলো যদি অবহেলার কারণে মৃত্যু ঘটায়, তাহলে এটা আমরা সামনে পড়বো দণ্ডবিধি 304 এর 304 এতে এটা শাস্তিযোগ্য। তো যাই হোক, তাহলে অপরাধের সংজ্ঞা আছে কত ধারায়? 40 ধারায়। আমরা আজকের সর্বশেষ ধারাটা একটু পড়বো, যেহেতু আমরা আজকে একটু কম পড়বো, আপনাদের ওই যে ইফতারের আয়োজন আছে আজকে, আজকে সর্বশেষ ধারাটা পড়তেছি, সেটা হলো সরল বিশ্বাস বা গুড ফেইথ, ধারা 52। দণ্ডবিধির 52 ধারায় সরল বিশ্বাসের সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে কোনো কিছুই সৎবিশ্বাসে করা হয়েছে বা বিশ্বাস করা হয়েছে বলে বিবেচিত হবে না যদি তা আন্ডারলাইন করেন যথার্থ সতর্কতা ও মনোযোগ ব্যতিরেকে করা হয়েছে বা বিশ্বাস করা হয়েছে। অর্থাৎ যদি আপনি কোনো কাজ করেন সেখানে আপনার সতর্কতাও ছিল না, মনোযোগও ছিল না, তাহলে ধরে নিয়ে হবে ওখানে আপনার সরল বিশ্বাসও ছিল না। কিন্তু যদি কোনো কাজ আপনি সতর্কতা বা মনোযোগ দিয়ে করেন, তারপরেও যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে ধরে নেওয়া হবে ওই কাজটা আপনি করেছেন কিভাবে? সরল বিশ্বাসে। তাই সরল বিশ্বাসের দুইটা উপাদান, একটা কি সতর্কতা ও কি মনোযোগ, এবং এটারে বলতেছে ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। সতর্কতা ও কি মনোযোগ, ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। সরল বিশ্বাস আছে কত ধারায়? 52 ধারায়। একটু লিখে রাখতে পারেন, তামাদি আইনের আছে 2-7। তামাদি আইনের কত আছে? 2-7। সরি স্যার।
তো তাহলে 1 নম্বর প্রশ্নটা পড়েন। দ্য পেনাল কোড 1860 অনুসারে কোন কাজ সৎবিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ ড্যাশ ও ড্যাশ সহকারে হয়। সতর্কতাও কি বলেন? মনোযোগ। মনোযোগ। সতর্ক, মনোযোগ। এছাড়া একটা প্রশ্ন এসেছিল একবার এইভাবে, সরাসরি এই ধারাটাই উঠিয়ে দিয়েছে, গুড ফেইথ নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভড ইন গুড ফেইথ হুইচ ইজ ডান অর বিলিভড উইদাউট ডিউ কেয়ার অ্যান্ড কি অ্যাটেনশন। কত ধারা? 52 ধারা। এখন আমি আপনাদের যে পেজটা দিছি সরাসরি এই পেজে চলে আসি। তামাদি আইনে আছে 2-এর 7, তামাদি আইনে আছে 2-এর 7। আচ্ছা, এই পেজের অধিকাংশই পড়া শেষ, কিন্তু এখানে বেশ কিছু নতুন বিষয় আছে, সেই বিষয়গুলো আমাদের আইন পাঠে নাই, সেই জিনিসটা আমরা একটু দেখবো। দেখেন, দেখেন বিচারক আছে 19, এটা আর পড়লাম না। বিচারক আদালত আছে কত? 20, এটা আর পড়লাম না। সরকারি কর্মকর্তা আছে কত? 21, এটা পড়লাম না। অসাধু ভাবে আছে কত? 24। প্রতারণামূলক ভাবে আছে কত? 25। নকল করা পড়ছি কত? 28। দলিল কত? অপরাধ কত? 40। ক্ষতি 40। আমরা ক্ষতিটা দেখি, দেখেন ক্ষতি। কোন ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি। প্রথমত এইভাবে প্রশ্ন আসবে যে আমাদের দণ্ডবিধিতে ইনজুরি বা ক্ষতির সংজ্ঞা দিতে কত দাঁড়ায়? 44 দাঁড়ায়। কিসের কিসের ক্ষতি? দেহের ক্ষতি, মনের ক্ষতি, সুনামের ক্ষতি বা সম্পত্তির ক্ষতি। জি। তারপরে দেখেন জীবন বা লাইফ, জীবন বা লাইফ ভিন্নতর কিছু না বুঝালে জীবন বলতে মানুষের জীবনকে বোঝাবে। তাহলে 45 ধারায় বলতেছে জীবন বলতে কি বোঝাবে? মানুষের জীবনকে বোঝাবে। বছর, মাস, ইয়ার, মান্থ ধারা কত? 49। ব্রিটিশ ক্যালেন্ডার কি? ব্রিটিশ ক্যালেন্ডার। তামাদি আইনের 25 ধারায় বলেছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। দণ্ডবিধির 49 ধারায় বলেছে ব্রিটিশ ক্যালেন্ডার অনুসারে গণনা করতে হবে, আর তামাদি আইনের 25 ধারায় কি বলেছে? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান লিখে দেখেন, তামাদি আইনের 25 ধারায় বলেছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এভাবে মনে রাখতে গেলে জীবন বেড়ে যাবে না? চেষ্টা করে যান, হয়ে যাবে। আমি সবসময় বলি যে আপনার দরকার হলো ওই শেষ পর্যন্ত লেগে থাকা, মনে থাক বা না থাক এই চিন্তা করার দরকার নাই। পরীক্ষার আগ পর্যন্ত সর্বোচ্চটা দেন, দেখবেন যে ইনশাল্লাহ পাস করে গেছেন। বয়স তো বাড়ে, বয়স কি যে বয়স তো বাড়ে, বয়সটা তো পাই এত পড়াশোনা করতে ভালো লাগে না বয়সে। আপনার বয়স কত হয়েছে? অনেক হয়েছে, কত? 60-70 হয়েছে? বয়সে তো এত বছর হয়। আমাদের ওই যে যে পৌরসভার এক ভদ্রলোক ছিলেন, পাস করতে, খান আরিফুর রহমান, তার বয়স তো 50+ বলা যায়, মানে ধরলাম 50-এর বেশি। তাহলে সে উকিল হয়েছে না? এবং তারে তারে ভাইবার আগে আমি শিখাই দিছিলাম, বা সে তো পৌরসভার একজন কর্মকর্তা, তো ভাইবার আগে উনারে শিখাই দিছি যে স্যার, উনি তো বলতে উনারে তো জিজ্ঞেস করবেই যে স্যার, যদি জিজ্ঞাসা করে যে এতদিন আপনি এলএলবি পড়েন নাই কেন, এতদিন পরীক্ষা দেন নাই কেন, তাহলে কোনো ক্রমেই আপনি স্বীকার করবেন না যে আপনি একটা চাকরিতে আছেন। আপনি আজীবন যাই বলবেন যে দরিদ্র পরিবারে বসবাস করছি, তখন তো আইনে পড়ালেখা করা খুব সহজ ছিল না। তো আমি গোপালগঞ্জে বিভিন্ন কাজ বাজ করছি, হঠাৎ করে গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে, তখন সুযোগ পাইছি, তখন পরে এখন থেকে চেষ্টা করে যাচ্ছে। এবং ঠিকই ওনারে জিজ্ঞেস করছে যে আপনি এত দেরিতে এই প্রফেশনে আসতে যাচ্ছেন কেন? তখন উনি কিন্তু বলে নাই, নিজের শো অফ করার জন্য বলে নাই যে আমি কিন্তু আরেকটা চাকরি করি। অত না। আচ্ছা, অত না না হতো সেটা হলো পরের বিষয়, কিন্তু বললে দেখা গেল যে 1 বছর ওনারে খালি খালি ঘুরাইছে। তো এই কারণে ওনারা ওই জিনিসটা পেঁচাইছে, ওনারা অনেক প্রশ্ন করছে, যত প্রশ্ন করছে সব উত্তর উনি দিতে পারছে। কিন্তু উনি ওই কথাই বলছে যে আমি কোনো চাকরি বাকরি করি না, এই যে বুড়ো বয়সে এলএলবিটা পড়ছি, আমার একমাত্র স্বপ্ন হচ্ছে উকিল হওয়া। তো বুঝতে পারছেন, সব সময় আমার ভাই বা বোনের সত্যি কথা বলার দরকার নাই। তো যাই হোক, আপনার বয়স এত হয় নাই বিথিকা যে আপনি পারবেন না। তো দেখেন, আপনি একজন ফেমাস পারসন, ইউটিউবে সবাই বিথিকা চেনে। তো তাহলে 49 ধারা হলো ব্রিটিশ ক্যালেন্ডার। হলফ বা শপথ, এটা আছে কত? 51। সরকারি কর্মচারী বা বিচারালয়ের সামনে ঘোষিত বক্তব্য সব শেষে আসেন কি? সরল বিশ্বাস। সরল বিশ্বাস। এটা আছে কততে? 52-তে। এবং আমাদের ইসে তামাদি কততে আছে? 25। তামাদিতে আছে 2-এর
সাত, তামাদিতে আছে 2-এর 7। তো এই ছিল আমাদের আপনার দণ্ডবিধির যে ইন্টারপ্রিটেশন যে ক্লজ, এই ইন্টারপ্রিটেশন ক্লজ মোটামুটি আমরা সংজ্ঞায় এতগুলো পড়লেই আপনার হবে। তো একটু পড়ি, দেখেন আর একটু পড়ি। ফৌজদারি অপরাধের উপাদান, ফৌজদারি অপরাধের উপাদান, এলিমেন্টস অফ ক্রিমিনাল অফেন্সেস, এটা আছে, খুঁজে পাবেন না তো, মন দিয়ে খুঁজে। আচ্ছা শুনেন, কোন ব্যক্তিকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করতে হলে 2টি শর্ত অবশ্যই থাকতে হবে, গোল্ডেন। মানে কোন কোন ব্যক্তিরে যদি আপনি শাস্তি দিতে চান, তাহলে অবশ্যই দেখাইতে হবে সে যে কাজটা করছে এটা একটা অপরাধমূলক কার্য, এবং ওই কাজটা করার সাথে তার অপরাধী মন ছিল। দেখেন, অপরাধী মন, আর একটা হচ্ছে কি দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য। অপরাধী মন মেন্স রিয়া, এবং দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য। তো এখানে একটা জিনিস মনে রাখেন যে কোনো কাজরে যদি অপরাধ হিসেবে গণ্য করতে চান, তাহলে এই 2টা উপাদান অবশ্যই থাকতে হবে, যে কোনো একটা থাকলে অপরাধ হবে না। কিভাবে? যে ধরেন পৃথিকা মনে মনে চিন্তা করছে যে একজনকে খুন করবে, বা উনি একটা বন্দুক কিনে রাখছে, উনি চিন্তা করছে, কিন্তু উনি কিন্তু এটা কাজ এখনো করে নাই। শুধু চিন্তা কোনো কি অপরাধ না। আবার একজন গাড়ি চালক, তিনি সকল গতিবিধি মেনেই গাড়িটা চালাচ্ছিলেন, বাট ছোট্ট একটা বাচ্চা ধরেন ওনার গাড়ির সামনে মানে হঠাৎ করে এসে গেছে, গাড়ি চালকের কোনো দায় এই জায়গা ছিল না। তাহলে এই ক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হলেও যে গাড়ি চাপা পড়েছে, কিন্তু গাড়ি চালক তিনি অব্যাহতি পেতে পারেন আমাদের দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের ওই জায়গায়, যে 81 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি 80 ধারায় বলা আছে যে আইনানুগ কাজ সম্পাদনকালে কৃত কোনো কাজ কি অপরাধ না। তো সে যদি দেখাইতে পারে যে আমি আমার দায়িত্ব পালন করছিলাম, আমার তরফ থেকে কোনো নেগলিজেন্স ছিল না, তো এটা কোনো কি অপরাধ না, যদিও ওই কাজটারে অপরাধজনক কার্য কি মনে হচ্ছে। বা আরো ভালো উদাহরণ এইভাবে দেওয়া যায় যে তানভীর হেঁটেছিল, তানভীর একটু তাড়াহুড়ার মধ্যে ছিল, মানে হঠাৎ করে তানভীরের ধাক্কা লেগে একজন লোক পড়ে গেছে, ধরেন পড়ে গিয়ে তার মাথাটা ফেটে গেছে। তাহলে এই জায়গায় যে মাথা ফাটছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেটা একটা সিরিয়াস অপরাধজনক কার্য, বাট তানভীরের তো অ্যাকচুয়ালি উনারে আঘাত করার কি ছিল না, মেইন স্ত্রিয়া বা অপরাধী মন ছিল না। তো যে জন্য এটা অ্যাকচুয়ালি তার সাজা দেওয়া যাবে না। তো এই জন্য কোনো অপরাধীরে সাজা দিতে হলে বা কোনো কাজকে অপরাধ হিসেবে গণ্য করতে হলে কয়টা উপাদান লাগবে? একটা হলো অপরাধী মন বা পূর্ব পরিকল্পনা বা মেইন স্ত্রিয়া বা গিলটি মাইন্ড, আর একটা হচ্ছে আপনার দোষাবহ কার্য বা কি একটা সিরিয়াস। এখন একটা ব্যতিক্রম আছে, সেটা হলো কখনো কখনো আপনি একা যত খারাপ চিন্তাই করুক না কেন অপরাধ হচ্ছে না, কিন্তু এই খারাপ চিন্তাটা যখন দুইজনে মিলে করবেন তখন এটা আবার কি অপরাধ হয়ে যাবে। সেটা আমরা সামনে পড়বো, যে ক্রিমিনাল কনস্পাইরেসি। তো আপাতত যেটা মনে রাখবেন যে অপরাধ হিসেবে গণ্য হতে হলে কয়টা উপাদান লাগবে? 2টা। তো একটা হলো মেন্স রিয়া, আর একটা হলো দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য। তো মেন্স রিয়া বা অপরাধজনক কার্য, নাকি মেন্স রিয়া এবং একটা সিরিয়াস, কি বলেন তো? এবং নাকি বা? এবং এই জায়গা কিন্তু বা না, এই জায়গা কি হবে? তো এই বিস্তারিত পড়লাম না, আমরা বিগত বছরের একটা প্রশ্ন পড়ি, দেখেন এটা আমরা বুঝতে পারবো, আর বাকিটা পড়ি নিয়েন। আমরা 2টা উপাদান লাগবে এতটুকু জানলেই হবে। আজকে আপনাদের এখানকার পরীক্ষাটা হবে না, কেন হবে না? ওই যে আপনাদের ওই ইফতার পার্টি আছে, তো এই কারণে আমরা একটু পড়াশোনা করে এই যে ছেড়ে দেবো, আগামী দিন পরীক্ষা ইনশাল্লাহ। একজন জিজ্ঞাসা করছে যে আজকে পরীক্ষা হবে কিনা। দেখেন বিগত বছরের প্রশ্ন, যে কয়ের কাছে পর্যাপ্ত খাবার সত্ত্বেও সে একজন ক্ষুধার্ত ভিক্ষুককে কোনো খাবার না দেওয়ায় ভিক্ষুকটি না খেতে পেয়ে মারা গেল। কয়ের কাছে পর্যাপ্ত খাবার ছিল কিন্তু ভিক্ষুকরে খাবার দেয় নাই, ভিক্ষুক মারা গেছে। বলেন তো কোনো অপরাধ হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। খাবার ছিল দেয় নাই। অবশ্যই অপরাধ। পর্যাপ্ত খাবার ছিল তাই দেয় না, অবশ্যই অপরাধ হয়েছে। তানভীর, না আপনার স্যার, তো টাকা পয়সা আছে, সবাই কি দিয়ে দিচ্ছেন? বলেন।
আপনার আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে এই জায়গা কি অপরাধ হয় নাই। যদি আপনি তারে কোনো রুমে আটকায় রাখতেন, তারে আটকায় রেখে খাবার দেন নাই, তারে মারধর করতেন, সেই ক্ষেত্রে এখন ভিক্ষুক আইসে ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনি দিতেও পারেন কি নাও দিতে পারেন। আইনে কি বলছে যে অসহায় ভিক্ষা অবশ্যই দিতে হবে? তো কোন আইন অনুসারে সে কিন্তু কোনো অপরাধ করে নাই। তো অ্যাকচুয়ালি এটা এখানে তার কোনো অপরাধ হয় নাই। 2 নং প্রশ্নটা দেখেন, নিম্নলিখিত অভিব্যক্তিগুলোর মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লেখ আছে তা মেনস্ট্রিয়াকে নির্দেশ করে? কোনটা? গিলটি মাইন্ড। কোনটা বলেন? গিল্টি ম্যান। গিলটি মাইন্ড। তো আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামী দিন আমরা ওই ফৌজদারি পরীক্ষা থাকবে আগামী দিন, আর আগামী দিন আমরা দণ্ডবিধির পরার্থ দায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আগামী দিন ইনশাল্লাহ এর চেয়ে আরো বেশি আলোচনা করব। আজকে দণ্ডবিধি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার, হ্যাঁ বলুন বলুন, দ্রুত বলুন। ওয়ালাইকুম স্যার। পিডিএফটা দিন স্যার। জি।